বাংলা ভিশনের সাপ্তাহিক আয়োজন মেগা লাইভ টক শো বিএসআরএম গণতন্ত্র এখনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, স্টুডিওতে আমার সঙ্গে অতিথি রয়েছেন দুজন। আমার সঙ্গে আছেন আমার বাঁদিকে ইউজিসি অধ্যাপক, মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এবিএম আবদুল্লাহ। আমার ডানে রয়েছেন ইকবাল সোবহান চৌধুরী, সম্পাদক ডেইলি অবজারভার এবং চেয়ারম্যান ডিবিসি নিউজ। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। দর্শক, এছাড়া বাসভবন থেকে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন দুজন। মাননীয় কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক এমপি ইতিমধ্যেই আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন। এছাড়া বাসভবন থেকে আমাদের সঙ্গে সংযুক্ত হবেন সিনিয়র সাংবাদিক মঞ্জুরুল হাসান বুলবুল। মাননীয় মন্ত্রী, আপনাকে স্বাগত জানাচ্ছি বিএসআরএম গণতন্ত্র এখন অনুষ্ঠানে। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের বিষয় নির্ধারিত হয়েছে করোনা যুদ্ধ সামনে কি অপেক্ষা করছে। করোনা নিয়ে আমরা অনেক দিন ধরে কথা বলছি, তবে শুরুতেই একটি শোকের কথা বলতে চাই। আপনারা সকলেই জানেন, আরও একজন কিংবদন্তি আমাদের ছেড়ে চলে গেছেন। ৮৩ বছর বয়সে একজন শিক্ষক, একজন সমাজ মনস্ক মানুষ, প্রগতিশীল চিন্তার অধিকারী, সমাজ চেতনার বাতিঘর হিসেবেই সকলে তাকে চেনেন। এমেরিটাস অধ্যাপক, জাতীয় অধ্যাপক ডক্টর আনিসুজ্জামান। তিনি আর আমাদের মাঝে নেই। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সর্বশেষ তার মৃত্যুর, তিনি বেশ কিছু রোগে ভুগছিলেন বার্ধক্যজনিত। তিনি মারা গেছেন। সর্বশেষ তার নমুনা সংগ্রহ করে দেখা গেছে করোনা পজিটিভ ছিলেন। আমরা তাকে নিয়ে একটু আলোচনা করতে চাই, কারণ বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের এমন কোনো ক্ষেত্র নেই যেখানে তিনি সম্পৃক্ত ছিলেন না। মহান ভাষা আন্দোলন থেকে শুরু করে রবীন্দ্র উচ্ছেদ বিরোধী আন্দোলন, মুক্তিযুদ্ধ, প্রতিটি ক্ষেত্রেই তিনি আমাদের সঙ্গে এই জাতিকে পথ দেখিয়েছেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অনেকেই, মাননীয় প্রধানমন্ত্রী, মহামান্য রাষ্ট্রপতি, সকলেই। এবং এই অপূরণীয় ক্ষতি, এটি নিয়ে আমরা একটু ছোট করে স্মৃতিচারণমূলক কথা বলতে চাই। প্রথমে যদি আব্দুল ভাই আপনি বলেন। ধন্যবাদ আপনাকে। আসলে আপনি তো বললেন, ওনার সম্বন্ধে তো খুব সবাই জানেন উনি কে ছিলেন, কী ছিলেন, তাই না? একজন কিংবদন্তি, তাতে কোনো সন্দেহ নাই। ন্যাশনাল প্রফেসর, অত্যন্ত শ্রদ্ধাভাজন একজন জ্ঞানী ব্যক্তি, আর তার গুণের তো কোনো শেষ নাই। স্বল্পভাষী, মৃদুভাষী সব কিছু, এবং অত্যন্ত ভদ্র, নম্র। আমি তাকে শেষের দিয়ে কিন্তু আমি তার চিকিৎসার সঙ্গে আমি জড়িত ছিলাম। আমি মাঝখানে হসপিটালে ভর্তি ছিলেন, আমি রেগুলার তাকে যাইতাম, দেখতাম। অত্যন্ত সাবলীল, ভদ্র, দেখা পেলেই জিজ্ঞেস করলে কোনো সময় তার কোনো কমপ্লেন নাই, কবে ছাড়বেন, বাড়ি কবে যাবে, এইসব কথাই বলতেন আর কি। তো যাই হোক, আমি অত্যন্ত দুঃখিত, মর্মাহত। তার পরিবারের যার অত্যন্ত, সবাই শোক সন্তপ্ত, স্বাভাবিক, সবার জন্যই আমি দুঃখিত, পরিবারের জন্য দুঃখিত। তার এই শোক সন্তপ্ত পরিবার, তাদের প্রতি আমি সমবেদনা জানাচ্ছি। উনি যেন আল্লাহ তাকে, আমরা মুসলমান, আমরা বিশ্বাস করি যেন আল্লাহ তাকে বেহেশত নসিব করেন। আমি তার জন্য সবসময় দোয়া করি, আশীর্বাদ করি, আল্লাহ তাকে যেন পরজীবনে ভালো রাখেন, এটাই আমি চাই। আমার সঙ্গে অত্যন্ত ভালো সম্পর্ক, অত্যন্ত স্নেহ করতেন, অত্যন্ত সজ্জন মানুষ, অত্যন্ত ভালো ছিলেন। আমি তাকে কোনো সময় যতদিন দেখছি একটু রাগ করে, ধমক দিয়ে, বিরক্ত হয়ে কোনো ভাব কিন্তু কোনোদিন প্রকাশ করে। বিভিন্ন সময় তার সঙ্গে আমার দেখা হয়েছে, বিশেষ করে বাংলা একাডেমিতে। তার প্রতি আমি কৃতজ্ঞ অবশ্য। বাংলা একাডেমিতে কিন্তু আমাকে ফেলোশিপ দেওয়া হয়, এটা কিন্তু বলতে পারেন যে তারই অবদান, এটা কোনো অস্বীকার করার কোনো উপায় নেই। তখন থেকে, এর আগে থেকেও পরিচিত আমার, তখন থেকে কিন্তু আরও একটু যথেষ্ট হৃদ্যতা ছিল আমার আর কি। আমি আবারও তার জন্য অত্যন্ত অনুতপ্ত, দুঃখিত, তার আত্মার মাগফিরাত কামনা করছেন। জি, ইকবাল ভাই আপনি যদি একটু ছোট করে বলতেন। প্রফেসর আনিসুজ্জামান আমাদের, আমি বলবো যে হয়তো এই লেভেলের আমাদের আস্তে আস্তে সবাই চলে যাচ্ছেন। জি, কিছুদিন আগে প্রফেসর জামিলুর রেজা চৌধুরী চলে গেলেন, প্রফেসর আনিসুজ্জামান আজকে চলে গেলেন। আরেকজন বাংলার প্রফেসর আমাদের, তিনিও জাতীয় অধ্যাপক, তিনি আছেন এখনো, রফিক স্যার আমাদের। প্রফেসর আনিসুজ্জামান, তিনি বেশভূষায় যেমন সিম্পল ছিলেন, সাদাসিধে, চিন্তা চেতনায় কিন্তু অসাধারণ, বাগ্মিতা ছিল অসাধারণ। আরেকটি বড় তার গুণ ছিল, অনেক গুণী ব্যক্তিরা বিভিন্ন সময়ে বিভ্রান্ত হয়ে যেতেন, হয়তো তাদের নীতির কিছু স্খলন হতো, কিন্তু প্রফেসর আনিসুজ্জামান, তার নীতি, সে নীতি ছিল আমাদের মুক্তিযুদ্ধের চেতনা, জনগণের পক্ষে কথা বলা এবং সুশীল একজন ব্যক্তিত্ব, সেটি কিন্তু সারা জীবন তিনি ধরে রেখেছেন। সবচেয়ে বড় যেটি, সেটি হলো তিনি শিক্ষক হিসাবে তিনি সবার কাছে কিন্তু একজন
নমস্য ব্যক্তি ছিলেন এবং যেভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তাকে শ্রদ্ধা করতেন শিক্ষক হিসাবে, তিনি যখন আসতেন, উনি মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রের তিনি সরকার প্রধান, জি তিনি উঠে দাঁড়িয়ে তাকে সালাম পর্যন্ত করতেন। এই যে সম্মান তিনি পেয়েছেন সারা জীবন, জি তাকে যারা তার সরাসরি ছাত্রছাত্রী তাদের কাছ থেকে পেয়েছেন, জাতির কাছ থেকে পেয়েছেন। এবং দেখুন আমাদের মধ্যে তিনি ভারতের সবচেয়ে বড় যে পদক জি স্বীকৃতি সেটিও তিনি পেয়েছেন। অর্থাৎ তাকে আন্তর্জাতিক স্বীকৃতিও একজন, আপনি যেটা বলেছেন যে চিন্তা চেতনার কারণের জন্য তাকে দিয়েছে। আমরা তাকে হারিয়ে, বিশেষ করে করোনাতে, এমনিতে তো আমরা আজকে জাতিগতভাবে একটা দুর্যোগের মধ্যে আছি, সেই সময় আমাদের একজন বিবেকের প্রস্থান আমাদেরকে অনেক ক্ষতিগ্রস্ত করল। জি হ্যাঁ, মাননীয় মন্ত্রী, আপনার প্রতিক্রিয়াটিও শুনতে চাই প্রফেসর আনিসুজ্জামান সম্পর্কে। আমাদের সকলেরই পরম শ্রদ্ধেয় জাতীয় অধ্যাপক জনাব আনিসুজ্জামান সাহেব, ডক্টর আনিসুজ্জামান মারা গিয়েছেন। আমরা সত্যি শোক সন্তপ্ত। তিনি জাতির একজন অভিভাবকের মতো ছিলেন, বাঙালি চেতনার একজন মূর্ত প্রতীক ছিলেন। সকল প্রগতিশীল আন্দোলনে তারা আমাদের বাতিঘর হিসেবে কাজ করেছেন, আমাদেরকে পথ দেখিয়েছেন। তিনি শিক্ষাবিদ, একজন সফল শিক্ষাবিদ, সাহিত্যিক, লেখক। দুই বঙ্গে, পূর্ববঙ্গ, পশ্চিমবঙ্গ, বাঙালি সমাজের কাছে সারা পৃথিবী অনেক বেশি শ্রদ্ধেয় ব্যক্তিত্ব ছিলেন, পূজনীয় ব্যক্তিত্ব ছিলেন। ভারত সরকারও তাকে সর্বোচ্চ সম্মান দিয়েছে। আমাদের ইতিহাসে একজন গর্বের, অহংকারের মানুষ হিসেবেই থাকবে এবং আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি। এবং আমরা একজন এরকম অভিভাবককে, ব্যক্তিত্বকে হারালাম। বাঙালি চেতনার আমি মনে করি যে প্রতীক ওনারাই। এই বাঙালি চেতনাকে সেই ভাষা আন্দোলন থেকে শুরু করে এটিকে লালন পালন, এটিকে বিকশিত করেছেন। আজকে সারা পৃথিবীতে আমরা যে বাঙালি জাতি হিসাবে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের নাগরিক, এক্ষেত্রেও তাদের অবদান রয়েছে। আবারও তার আত্মার প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। মাননীয় মন্ত্রী, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি একটু স্টুডিওতে ফিরতে চাই, দর্শকদের উদ্দেশ্যে দু একটি কথা বলতে চাই। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে 30 মে পর্যন্ত সাধারণ ছুটি আবার বাড়ানো হয়েছে। প্রায় 15টি শর্ত আরোপ করা হয়েছে। সেই শর্তগুলো মেনে চললে হয়তো আমাদের জন্যই ভালো হবে। এছাড়া রাজধানীর চিত্র আমরা দেখব যে গণপরিবহন ছাড়া সব কিছুই এক প্রকার স্বাভাবিক পর্যায়ে চলে এসেছে। মার্কেটগুলো খুলে দেওয়া হয়েছিল, অনেক জায়গায় ইতোমধ্যেই সিদ্ধান্ত হয়েছে যথাযথ স্বাস্থ্যবিধি না মানবার জন্যে অনেক জায়গায় মার্কেট, দোকানপাট, বিপণী বিতান, এগুলো শপিং মল বন্ধ করবার সিদ্ধান্ত ইতোমধ্যে আমরা শুনতে পেয়েছি। নিঃসন্দেহে এটিও একটি ইতিবাচক সিদ্ধান্ত। এছাড়া আজকের অনুষ্ঠান শুরুর আগে আমি দুটো আশাব্যঞ্জক খবর দিয়ে শুরু করতে চাই। আপনারা যারা শুনছেন আমাকে, আপনারা জানেন যে আমরা করোনা ভাইরাসের কোভিড-19 যে জিনোম সিকোয়েন্স, এটি উন্মোচন করা হয়েছে, জিন রহস্যটি উন্মোচন করা হয়েছে। এটি নিয়ে আজকের অনুষ্ঠানে আমরা আলোচনা করব। এছাড়া আরেকটি সুখবর দিতে চাই, এটিও হয়তো আপনারা জানেন, করোনা ভাইরাস প্রতিরোধক কাপড় তৈরি করে সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে বাংলাদেশ। বলা হচ্ছে এক ধরনের বিশেষ রাসায়নিক পদার্থ ব্যবহার করে এই কাপড়টি তৈরি করা হয়েছে। ফলে এই কাপড়ে করোনা ভাইরাসই শুধু নয়, কোনো প্রকার ভাইরাস বেশি সময় টিকতে পারবে না নিঃসন্দেহে। এবং এই কাপড়টি আন্তর্জাতিক মান সনদের স্বীকৃতিও পেয়েছে। এবং বলা হচ্ছে উদ্যোক্তা প্রতিষ্ঠান, উৎপাদক প্রতিষ্ঠানের তরফ থেকে ইউরোপ আমেরিকার ক্রেতাদের কাছ থেকে এই কাপড়টি নিয়ে বিপুল সাড়াও পাওয়া গেছে। আমরা একটু ছোট করে জেনোম সিকোয়েন্স নিয়ে আপনার কাছে শুনে মাননীয় মন্ত্রীর কাছে যাব। তার কাছ থেকে অনেকগুলো এই সময়ের চ্যালেঞ্জ নিয়ে কৃষি খাতের বিষয়গুলো শুনতে চাই। আব্দুল ভাই, যদি শুরুতে একটি বলা হচ্ছে যে করোনা ভাইরাস বা করোনা ভাইরাসের গতি প্রকৃতি বা এর বিস্তার রোধে গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রাখবে। এইটি যে দল করেছেন
অণুজীব বিজ্ঞানী ডক্টর সুজিত সাহার নেতৃত্বে, ডক্টর সমীর সাহার কন্যা, তার সঙ্গে রয়েছেন, আমি তাদের নামটিও উচ্চারণ করতে চাই, গবেষণা সঙ্গীরা হচ্ছেন রলি মালাকার, সাইফুল ইসলাম সজীব, হাসানুজ্জামান, হাফিজুর রহমান, শহীদুল ইসলাম, জাবেদ বি আহমেদ এবং মাকসুদ ইসলাম। সকলকে অভিনন্দন জানাচ্ছি এরকম একটি ব্রেক থ্রু দেওয়ার জন্য। আপনি যদি একটু ছোট করে আমাদের বলেন ঠিক যে আছে। এটি কতটা ভূমিকা রাখবে। ধন্যবাদ আপনাকে। প্রথম হলো জেম সিকোয়েন্স। তো প্রথম কথা হলো যে এটা অবশ্যই একটা ভালো খবর দুইটা কারণে। প্রথম কারণটা হলো যে বাংলাদেশেও যে লোকজন আছে, যে বিজ্ঞানী আছে, তাদের যে দক্ষতা আছে, পারদর্শিতা আছে, এটা তো স্বীকৃতি হলো। আমাদের দেশের লোকজন যদি চেষ্টা করবে, আমরা যদি চেষ্টা করি, তাহলে আমরাও নতুন কিছু করে দেখাতে পারি। যেমন জিন সিকোয়েন্স যেটা বললেন, পৃথিবীর অনেক দেশে কিন্তু হয়ে গেছে। মানুষ তো হয়তো মনে করতে বাংলাদেশের কি করবে, আমাদের এই সেরকম সায়েন্টিস্ট কি আর আছে, অনেক করতে হবে, করতে পারে। তবুও তো একটা হলো, শুরু তো হলো, এটা তো একটা গুড সাইন। এবং এটা করলে যেটা আপনি বললেন, এটা করাতে একটা লাভ হবে, যেটা তার এটার গতি প্রকৃতি কি, নেচারটা কি, এর ভিরুলেন্স কেমন, সিরিয়াস কেমন, এটা যে এর কিন্তু মিউটেশন হয় মাসে, মানে প্রায় কমপক্ষে নাকি 2 বার করে এটা মিউটেশন হয়, চেঞ্জ হয়ে যায়। এই সম্বন্ধে কিন্তু আমরা কিছু জানতে পারবো। এটা কয়েকটা জিনিস জানতে পারবো, যেমন গতি প্রকৃতি বললাম, নেচার কেমন, কোথায় কি, এটা কোন টাইপ, কিন্তু বিভিন্ন রকম সিরো টাইপ বলে বিভিন্ন রকম থাকে। এটা দিয়ে কয়েকটা কাজ হবে। তার মধ্যে প্রথম কথা হলো, যেমন ভ্যাকসিন তো সবাই তৈরি করার জন্য ব্যস্ত, এখন এর নেচার এমন হবে যে এমন একটা ভ্যাকসিন করলো, এর নেচার চেঞ্জ করলো, মিউটেশন হয়ে ওই ভ্যাকসিন কিন্তু কাজে নাও লাগতে পারে। সুতরাং এগুলো কিন্তু সুতরাং তার ভ্যাকসিন তৈরিতে কিন্তু এটা একটা হেল্প করবে, এই 1 নম্বর। 2 নম্বর হলো চিকিৎসার তো ড্রাগ লাগবে, অ্যান্টিভাইরাল ড্রাগ। হয়তো এমন একটা ড্রাগ তৈরি করা হলো, বাজারে আসলো, এই নেচার চেঞ্জ হয়ে গেল, হয়তো ওই ভাইরাসের কাজই হবে না। সুতরাং এই দিক থেকেও কিন্তু এটা বোঝা যাবে আর কি। আরেকটা পয়েন্টে ভিরুলেন্স ঘটে, আসলে সিরিয়াস না মাইল্ড না মডারেট না ডেঞ্জারাস, এটা কিন্তু এর গতি প্রকৃতি কিন্তু বোঝা যায়। এগুলো এমন হতে পারে যে মাইল্ড হতে পারে, হয়তো করোনা আছে, মাইল্ডই হয়েছে, সিরিয়াস কিছু হলে আমাদের দেশে এটা থাকতেও পারে, সম্ভাবনা খুব বেশি আমার মনে হচ্ছে। সুতরাং এটা ভবিষ্যৎ আরও কিছু নতুন আবিষ্কারের জন্য এটি তো সেনা জাস্ট একটা করা হয়েছে, এবং আরও কিছু করলে হয়তো 100-200 এরকম যদি করা যায়, তাহলে কিন্তু রিয়েলি আমরা জানতে পারবো, এর গতি সব কিছু সম্বন্ধে জানতে পারবো। সুতরাং অবশ্যই এটা একটা মাইল ফলক, আমাদের জন্য মাইল ফলক। আরেকটা যেটা বললেন আপনি, যে কাপড় নিয়ে কথা বললেন, কাপড় নিয়ে আমরা পরে এসে কথা বলি। আচ্ছা, সিকোয়েন্স চাই, নিশ্চয়ই আমরা কথা বলবো। ঠিক আছে। যেমন আমাদের যে কয়েকজন বৈজ্ঞানিকের কথা বললেন, এটা অবশ্যই তাদের জন্য অভিনন্দনযোগ্য, তারা একটা কাজ করলেন। আমি মোবারক জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি, এবং আমি চাচ্ছি তারা আরো এই কাজটা সুন্দরভাবে, মানে অত্যন্ত আশা করি তারা করবেন অবশ্যই, মানে দক্ষতার সাথে। অবশ্যই তারা যোগ্যতা দক্ষতা দেখা যায় না তো এই আমাদের দেশ থেকে, তাই না, সময়েরও প্রয়োজন, বিনিয়োগেরও প্রয়োজন, তারা করবেন বলে আমি আরো বিশ্বাস করি, এবং আমরা নতুন নতুন তথ্য হয়তো দ্রুত আমরা জানতে পারবো এই সিকোয়েন্স সম্পর্কে। আমি একটু মাননীয় মন্ত্রীর সঙ্গে কথা বলতে চাই। মাননীয় মন্ত্রী, আপনার কাছে আমরা আপনার সেক্টর নিয়ে একটু কথা বলতে চাই। আপনি জানেন যে করোনার কারণে বিশ্বব্যাপী খাদ্য উৎপাদনের একটি এই জায়গাটিতে এক ধরনের বড় ঝুঁকি তৈরি হয়েছে, ধাক্কা লেগেছে। বিশ্ব খাদ্য সংস্থার তরফ থেকে, জাতিসংঘ সহ মোট 3টি সংস্থা থেকে বলা হয়েছে যে বিশ্বের কোনো কোনো দেশে খাদ্য ঘাটতি দেখা দিতে পারে, বাংলাদেশও নিশ্চয়ই এর বাইরে নয়। এই যে চ্যালেঞ্জগুলোকে আপনারা কিভাবে নিয়েছেন, কিভাবে মোকাবিলা করছেন? আপনি জানেন যে বোরো নিয়ে একটি সংকট গেছে, আপনাদের মন্ত্রণালয়ের তরফ থেকে আমরা জেনেছি যে হাওরে শতভাগ এবং সারা দেশে সম্ভবত 48% মতো ধান কাটা সম্পন্ন হয়েছে। নিঃসন্দেহে এটি ইতিবাচক দিক। কিভাবে চ্যালেঞ্জগুলো কাটিয়ে উঠছেন, রোডম্যাপটা যদি একটু বলেন ছোট করে। আমরা সবাই জানি সারা এই করোনা ভাইরাস কোভিড-19 এর কারণে সারা পৃথিবীতে আতঙ্ক চলছে, চরম মানব দুর্যোগ মানব জাতির উপর নেমে এসছে। রাস্তাঘাট, আমি জানি পরিবহন বন্ধ, শিল্প কারখানা বন্ধ, বন্দর বন্ধ, এবং অর্থনীতি সারা পৃথিবীতেই স্থবির হয়ে পড়েছে এবং নানান অস্থিতিশীলতায় ভুগছে। এবং ইতিমধ্যেই অনেকে বলেছেন যে একটা মহামন্দা হতে পারে, এবং ভয়াবহ একটা মহামন্দা। আর এদিকে কৃষি অর্থনীতির একটা বিরাট গুরুত্বপূর্ণ সেক্টর, মানুষের খাদ্য নিরাপত্তা একটা প্রাথমিক, একদম ফান্ডামেন্টাল রাইটস বা ফান্ডামেন্টাল একটা বিষয়, জীবনের অধিকারের মানুষকে প্রথম বাঁচিয়ে রাখতে হবে। কাজে এনে করোনা ভাইরাস যেমন আমার জীবনের উপরে হুমকি, আবার একটা মানুষ যদি খাদ্য না পায় এবং তার অনাহারে থাকে এবং না খেয়ে মারা যায়, সেটাও কিন্তু কোনো ক্রমে গ্রহণযোগ্য না। ইতিমধ্যেই জাতিসংঘের খাদ্য কৃষি সংস্থা, ইফরি ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউট, WFP
ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম তারা ইতিমধ্যেই ফোরকাস্ট করেছে এই করোনা ভাইরাসের কারণে অনেক দেশেই খাদ্য উৎপাদন কমে যাবে এবং খাদ্য সংকট দেখা দিতে পারে। এই খাদ্য সংকটের ফলে অনেক দেশে দুর্ভিক্ষ হবে। এগুলো আমরা বিবেচনায় নিয়ে শুরু থেকেই অনেকগুলো কর্মসূচি আমরা নিয়েছি। আমাদের হাতে ছিল, যেটা আমরা আগের থেকেই শুরু করেছি, যেমন গমের উৎপাদন আমাদের খুব ভালো হয়েছে, আমরা অনেক যত্ন নিয়েছি। আমাদের পুরো প্রধান ফসল 2,04,05,00,10,00,000 টন বুড়ো হয়। আমাদের প্রধান খাদ্য ধানের মধ্যে বুড়োটা হলো সবচেয়ে বেশি, প্রায় 60% উৎপাদন আসে বুড়ো থেকে। আমাদের একটা সমস্যা ছিল এই হাওরের ধান কাটা, এটা খুব ঝুঁকিপূর্ণ, আগাম বন্যা হয়ে অনেক সময় নষ্ট হয়ে যায়। এর জন্য আমাদের সার্বিক প্রস্তুতি নিয়েছিলাম। সিভিল প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, সামরিক বাহিনী, বিভিন্ন রাজনৈতিক সংগঠন, ছাত্রলীগ, কৃষক লীগ, এটি তো আপনারা মোকাবিলা করে ফেলেছেন। সচেতনতা সৃষ্টি হয়েছিল। মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছিলেন, হাওরের 100% ধান আমরা কাটতে পেরেছি এবং আমরা সমতল ভূমিতে ইতিমধ্যেই 48% বা 50% ধান কাটা হয়েছে। বিহার 28 ধান খুব বেশি এলাকায় হয়, সেটি কাটা শেষ, এখন 29 কাটা চলছে অন্যান্য জাতগুলো। তাহলে এখন একটু জানতে চাই, ভালো পাওয়া যাচ্ছে। আজকে আমি একটা সাংবাদিক সম্মেলন করে বলেছি চাষিরা দামও ভালো পাচ্ছে। বুড়ো নিয়েও আমাদের এখন তেমন কোনো টেনশন নাই। আমরা ভবিষ্যতে কি করব, ভবিষ্যৎ নিয়ে একটু যদি বলেন। আমন মৌসুম এবং রবি মৌসুমকে কিভাবে আপনারা নিয়েছেন, কি পরিকল্পনা নিয়েছেন? সেটা আমাদের এখন আউশের জন্য করোনা ভাইরাসের মধ্যে আমাদেরকে আউশ তো করছেন এখন। আউশের আমাদের এলাকা আমরা বাড়িয়েছি এবং আমাদের যে টার্গেট ছিল, টার্গেট থেকে আরো আমরা মনে করছি 4-5 লক্ষ টন বেশি আমাদেরকে গড়ে তুলতে হবে। পাট একটা ফসল এই সময় হয়, পাটের বীজ যেটা দেওয়া, সার, এগুলো আমরা চাষির কাছে পৌঁছিয়ে দিয়েছি, আউশেরও পৌঁছিয়ে দিয়েছি। তিলের জন্য আমরা কিছু উদ্যোগ নিয়েছি। তারপর আপনার গ্রীষ্মকালীন যে সবজি, সেই সবজির বীজ, সার, প্রযুক্তি সহ আমরা মাঠে পাঠিয়েছি। আমাদের মাঠ পর্যায়ের কর্মীদেরকে এ ব্যাপারে চাষির পাশে থেকে সহযোগিতা করতে বলা হয়েছে। আরেকটি আমাদের মূল ফসল আমন। এই আমনের কিন্তু প্ল্যান্টেশন শুরু হবে এই জুনের মধ্যেই। আমাদের বীজতলা করতে হবে, চারা করতে হবে এবং সেই চারাটা জুলাই আগস্টের 15 তারিখের মধ্যে। আমনের হাইব্রিড জাতের বীজ নিয়ে কি ভাবছেন? আমরা ইতিমধ্যে নির্দেশ দিয়েছি যে প্রত্যেক জেলায় গত বছর যা আমন হয়েছে বা অতীতে যা হতো তার চেয়ে এরিয়া বাড়াতে হবে এবং তার জন্য যা যা বীজ দরকার সেটারও চাহিদা আমরা দিতে বলেছি। এর প্রস্তুতি চলছে। আমরা আগামী 4-5 দিনের মধ্যেই একটা মিটিং করে এই ব্যাপারে আমরা আমাদের সকল প্রস্তুতির কর্মসূচি আমরা গ্রহণ করব। আপনি তো জানেন মাননীয় মন্ত্রী যে কৃষকরা হাইব্রিড জাতের ধান উৎপাদনে খুব একটা আগ্রহী না, সেক্ষেত্রে কি পদক্ষেপ নেবেন? আমি আরেকটু বলি, শাকসবজির বীজ এগুলা কিছুটা হাইব্রিড আমাদের বিদেশ থেকে আনতে হয়। অনেক সিড কোম্পানি আছে, বিএডিসি সিড করে, তাদেরকেও যথাযথ নির্দেশনা দেওয়া হয়েছে বিদেশ থেকে বীজ যাতে আনা বাধাগ্রস্ত না হয় করোনার কারণে। তার জন্য সিড কোম্পানিগুলো যেমন সুপ্রিম সিড, এসিআই সিড আনে, আরো অনেক কোম্পানি রয়েছে, সবাই চেষ্টা করছে যে তাদের এই করোনাকে সামনে রেখে যাতে সিডটা লাগবে আমাদের অক্টোবরে গিয়ে। ইনশাআল্লাহ আমরা আশা করি রবি ফসলের সকল বীজ আমরা সংগ্রহ করতে পারবো। আর একটা বিষয় আপনি জানেন মাননীয় প্রধানমন্ত্রী, এই গত 2 মাসে আমাদের চাষিরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি প্রথমে বলবো যে শাকসবজি ফলমূল যারা করে, এই শাকসবজি অনেক সময় অনেকেই বিক্রি করতে পারে নাই, নামমাত্র মূল্যে বিক্রি করেছে অথবা ফেলে দিতে হয়েছে। যে চাষিরা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে আমরা কি ধরনের প্রণোদনা দিব সেটি নিয়ে আমরা চিন্তা করছি। এবং একটা হলো নিম্নতম 4% সুদে ঋণ দেওয়া, সেটা 5,000 কোটি টাকা। এই 5,000 কোটি টাকার মধ্যে আবার হাঁস মুরগি, তারপর মৎস্য খামার, দুগ্ধ খামার সব রয়েছে। আমাদের আবার আরেকটা কৃষির জন্য 14,500 কোটি টাকা ঋণ দেওয়া হতো, সেটা 9% সুদে, সেটি আমরা 4% নামিয়ে নিয়ে আসছি। তাহলে কৃষিতে কম সুদে 19,500 হয়ে গেল, 19,500 কোটি টাকা। মাননীয় কৃষিমন্ত্রী উনি অত্যন্ত কৃষক দরদি, সবসময় কৃষকদের যে কোনো কর্মসূচিতে তাদেরকে
সহযোগিতা করে থাকেন জি। এবং সেই উদারতা নিয়েই, সেই মহানুভবতা নিয়েই তিনি কিন্তু 19,500 কোটি টাকা দিয়েছেন। জি, এবং কৃষিতে ভর্তুকির আমরা 9,000 কোটি টাকা তো রয়েছে। প্রতি বছর বাজেটে 9,000 কোটি জি। টাকা থাকে। জি। সেই 9,000 কোটি টাকা থাকবে, জি। সেটিও আমরা সার, বীজ এবং সেচের জন্য, বিদ্যুতের জন্য। মাননীয় মন্ত্রী, আপনি জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন আমাদের এই যে খাদ্য ঘাটতির এই যে শঙ্কার কথা শোনার পরে তিনি বলেছেন যে 1 ইঞ্চি জমি যেন অনাবাদি না থাকে। এই বিষয়টি নিয়ে আপনারা বোধহয় একটি প্রকল্প নিয়ে কাজ করছেন, মানে আপনার মন্ত্রণালয়, অনাবাদিত পতিত জমি এবং বসতবাড়ির খালি জায়গা চাষের, একটু যদি বলেন। আমরা বসতবাড়িতে জি। একটা আমাদের 14টা সবজি জাত, যেমন করলা, তারপরে কচু, ক্যারট, গাজর, ফুলকপি, বাঁধাকপি, এগুলো পর্যায়ক্রমে করে জি। একটা পরিবারের 4-5 জন 6 জনের পরিবারের সবজির বছরের যা প্রয়োজন মিটিয়েও সে পাড়া প্রতিবেশীকে দিতে পারে। জি। আমরা এই কর্মসূচিটা নিচ্ছি যে সারা দেশেই এই যে আমার খামার, আমার বাড়ি, আমার খামার, জি। এই যে কর্মসূচি, তাদেরকেও সম্পৃক্ত করে আমরা সকলের বাড়িতে যে আঙ্গিনায় জায়গা জমি থাকে, জি। সেই জায়গা জমিতে আমরা এই সারা বছর ধরে সবজির একটা কর্মসূচি তৈরি করছি। তাছাড়া আমি আগেই যেটি বললাম যে আমন, জি। আমাদের টার্গেট থাকে সাধারণত 1,50,52,00,000 টন। এটাকে আমরা অনেক বেশি করব এবং অনেক হাইব্রিড দিব, উন্নত মানের জাত দিব, জি। এবং তার জন্য প্রণোদনাও আমরা দিব। জি। এই আমনের এরিয়া আমরা অবশ্যই বাড়াবো। আরেকটি বিষয় আমি জানতে চাই আপনার কাছে, এই যে হাইব্রিড জমি আমরা বাড়াবো মাননীয় মন্ত্রী, এবং শাকসবজির জন্য এমনিও মাঠে যে শাকসবজি, জি, সেটি যাতে বেশি করে বিদেশে রপ্তানি করা যায়। জি। যেমন আলু আমাদের এবার ভালো হয়েছে, জি। গত বছরও ভালো হয়েছিল। আলুর উৎপাদন, আলুর আমরা আবার নতুন কিছু জাত এনেছি, জি। সেই জাতগুলো আমরা এই আগামী বছর দিব, জি। যেগুলো দিয়ে চিপস করা যায় এবং অনেক ফ্রেঞ্চ ফ্রাই। আমাদের ফ্রেঞ্চ ফ্রাইয়ের জাত ছিল না, জি, 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 ড্রাই ম্যাটার কম, এজন্য আমরা এবার কিছু 3-4টা জাত পেয়েছি, তাদের ড্রাই ম্যাটারের পার্সেন্টেজ 22-23 জি। এবং আশা করছি যে জাত উৎপাদন করতে পারলে এটাও আমরা বিদেশে রপ্তানি জি। করার আপনার কাছে আমি সহযোগিতা পাবো। আপনার কাছে সব একসঙ্গে মাননীয় মন্ত্রী, কৃষি মন্ত্রণালয়, আমাদের সচিব, আমাদের এডিশনাল সেক্রেটারি প্রতিদিন তারা অফিসে যায়, জি। তারা কাজ করছে। আমাদের কৃষি কর্মকর্তারা মাঠ পর্যায়ের ডেপুটি ডাইরেক্টর, জি, কৃষি অফিসার, উপজেলা পর্যায়ে তারা ছুটি থাকলেও প্রতিদিনই তারা প্রায় অফিসে যায়। আমাকে এবং একটি আমাদের প্রশ্ন এই করবার সুযোগ দিন সকল- মাননীয় মন্ত্রী। আমি একটি প্রশ্ন করতে চাই, একটি নয় 2-3টি প্রশ্ন করতে চাই, আপনার কাছ থেকে ছোট ছোট করে উত্তর নিব, আমরা সময় শেষের দিকে চলে এসেছি। একটি হচ্ছে যে হাইব্রিড মানে জাতের ধান কৃষকরা করতে চান না, এটির জন্য আপনারা বীজে ভর্তুকি দেবার একটি চিন্তা ভাবনা করছেন, এটি কদ্দূর এগিয়েছে? আরেকটি হচ্ছে কৃষকের সার্টিফিকেট মামলা, এটি মানে সরাসরি আপনার মন্ত্রণালয়ের কাজ নয়, অর্থ মন্ত্রণালয়ের ভূমিকা দরকার, কিন্তু কৃষি মন্ত্রণালয় থেকে আপনারা কি উদ্যোগ নিচ্ছেন এটি জানতে চাই। এখানে 500 কোটি টাকার হয়তো কিছু বেশি রয়েছে, এটিকে অব্যাহতি দিয়ে প্রণোদনা প্যাকেজের ঋণের আওতায় আনা যায় কি না, এটি একটি বিষয়। আর শেষ আরেকটি জানতে চাই যে কৃষি খাতে কোথায় কি উৎপাদন হচ্ছে তার হালনাগাদ তথ্যের জন্য 64 জন কর্মকর্তাকে 64 জেলায় আপনারা দায়িত্ব দিয়েছেন, এর কি কি তথ্য আপনার কাছে এসেছে এখন পর্যন্ত? 3টা প্রশ্ন করেছি। আমাদের এতগুলো, শেষেরটা দিয়ে আমি শুরু করি। জি। এতগুলো তথ্য লাগতেছে আমাদের। জি। যেমন আমাদের শাকসবজি বিক্রি করতে পারে না, জি। কোথায় শাকসবজি হয়, মুকামগুলো বড় বড় কোথায়, জি। যেমন নরসিংদী, জি। তারপরে আপনার চান্দিনা, ঈশ্বরদী, যশোরের কিছু কিছু উপজেলা, জি। ইয়েতে আপনার গাইবান্ধার, পলাশবাড়ি, গোবিন্দগঞ্জ এই এলাকায় এরকম। যেমন সামনে আসতেছে আমাদের লিচি, জি। কোথায় লিচি পাওয়া যায়। আগামী শনিবারে আমাদের একটা ভিডিও কনফারেন্স আমরা করছি, সেখানে এই আড়তদার ঢাকার, চিটাগাংয়ের, সদরঘাটের তাদেরকে এবং মুকামগুলোতে যেখান থেকে আম আসে, যেখান থেকে লিচু আসে, জি। যেখান থেকে ফলমূল আসে, সেগুলোর সাথে আমরা সংযোগ করব। অনেক কিছু বিয়েরাও থাকবে, অর্থনীতিবিদরাও থাকবেন, আমাদের কৃষি কর্মকর্তারা থাকবেন। সেই তথ্যগুলো আবার আমরা আইসিটির মাধ্যমে সেই তথ্যগুলো, ওই যে আপনার ডাল চাল কর্মসূচি আছে, পাঠাও, কতগুলো অনলাইনের কর্মসূচি ইদানিং হয়েছে, তারা
অনলাইনে তথ্য নিয়ে আবার তারা খাবার বাসায় জি। শাকসবজি সাপ্লাই দেয়। জি। এই কাজগুলো আমরা করছি। জি। আর কৃষকের এবং সার্টিফিকেট আমাদের মামলা। জেলা লেভেল আছে, জি। আমনের কথা বললাম, রবি ফসলের কথা বললাম, জি। সেগুলো তো তারা 64 জন অফিসার তারা জি। দায়িত্ব পালন করছে। জি। আরেকটি প্রশ্ন করেছিলেন সার্টিফিকেট মামলা। জি। সার্টিফিকেট মামলা এগুলো জটিল। আমরা সাময়িক বলেছি জি। যে কোনো সুদ চার্জ করা যাবে না, এগুলো নিয়ে পর্যালোচনা হয়েছে। সার্টিফিকেট মামলা নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয় নাই। আর প্রথম প্রশ্নটি আপনার ছিল কি জানো, ওই যে হাইব্রিড বীজে তো কৃষকরা খুব একটি আগ্রহী নয়, এক্ষেত্রে আপনারা যে ভর্তুকির কথা বলেছিলেন। আমাদের দেশের মানুষের জি। এখন আর স্ট্যান্ডার্ড অফ লিভিং বেড়ে গেছে। জি। গ্রামের মানুষও তারা সরু চালের ভাত খেতে চায়। জি। আপনি শুনে আশ্চর্য হবেন, আমি তো জনপ্রতিনিধি, জি। অনেক সময় বিজিএফ বিতরণ করতে যাই বিনামূল্যে খাদ্য, কিংবা 10 টাকা কেজি ওমেস। জি। এই খাদ্য যখন আমরা দেই, লাইন ধরে ধারায় একটু আমরা তুলি, তাদেরকে সহযোগিতা করি, এসেই দেখি যে রাস্তার মধ্যে কোনার মধ্যে পাইকার বসে আছে। আমি বলি, আপনারা কি করেন? বলে যে মহিলারা চাল পাচ্ছে বিনা পয়সায়, সব বিক্রি করে চলে যাবে। কেন? বলে মোটা চাল আপনারা দেন, বিজিএফ ওরা খায় না। জি। তো হাইব্রিডের সমস্যাটা হলো, হাইব্রিডের চালগুলো একটু মোটা, এই জন্য বাজারে চাহিদা কম। এই প্রবণতা ছিল, কিন্তু এই বছর আমরা বলেছি যে না, হাইব্রিড আমরা করব, আমাদের টোটাল উৎপাদনটা আমাদেরকে বাড়াতে হবে। আরেকটা তথ্য আমি আপনাদেরকে দিতে চাই, ইতিমধ্যে আমাদের বিজ্ঞানীরা আপনার স্যালাইন টলারেন্ট, অর্থাৎ লবণাক্ততা সহিষ্ণু জাত আবিষ্কার করেছে। খাদ্যের উৎপাদনশীলতা খুব ভালো। এই আমাদের এন্টার 1/4 এরিয়া হলো আমাদের কোস্টাল এরিয়া। এখানে মাত্র একটা ফসল হয়, জুন জুলাই মাসে তারা আমন ধান করে, এটা অগ্রহায়ণ পুষ মাসে গিয়া কাটে, আর জমি সারা বছর পতিত থাকে। এখানে আমরা এই লবণাক্ত সহিষ্ণু জাতের বোরো ধান দিব, এবং এটা আমরা করা ইতিমধ্যে ডেমনস্ট্রেশন হয়েছে, বহু চাষিরা করছো। আগামী বছর এটা আমরা ব্যাপক করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মাননীয় মন্ত্রী, আপনাকে অনেক ধন্যবাদ। এই দুঃসময়ে আপনি আমাদেরকে অনেকগুলো ইতিবাচক তথ্য জানালেন। নিশ্চয়ই সময় সুযোগ পেলে আপনার সঙ্গে আবারও কখনো যুক্ত হয়ে আমরা আপনার কাছ থেকে কথা শুনবো। আবারও ধন্যবাদ জানাচ্ছি, আপনি ভালো থাকুন। ইগল ভাই, জি, আপনার কাছে ফিরতে চাই। আপনি জানেন যে আমরা করোনা নিয়ে আলোচনা নিশ্চয়ই আমরা করব। তা আপনার কাছে আমার সুনির্দিষ্ট প্রথম প্রশ্নটি হচ্ছে এইরকম। আপনি জানেন যে ঢাকা উত্তরের মেয়র দায়িত্ব গ্রহণ করেছেন, 1-2 দিনের মধ্যে ঢাকা দক্ষিণের মেয়র দায়িত্ব গ্রহণ করবেন। এই করোনার ক্রান্তিকালে এই 2 মেয়রের সামনের চ্যালেঞ্জগুলো যদি একটু বলেন আপনার মূল্যায়নে। প্রথম প্রশ্ন হলো যে তাদেরকে অভিনন্দন জানাই। তারা নির্বাচিত হওয়ার পর দীর্ঘদিন তাদেরকে বসে থাকতে হয়েছে, কারণ ফর্মালি তারা দায়িত্ব গ্রহণ করতে পারছিলেন না। একজন আতিক সাহেব, মেয়র আতিক সাহেব, তিনি দায়িত্ব গ্রহণ করেছেন। তার একটা সুবিধা ছিল, তিনি পুনর্বার নির্বাচিত, 9-10 মাস দায়িত্ব পালন করেছেন। হ্যাঁ, তো আবার নতুন করে তিনি দায়িত্ব গ্রহণ করেছেন। আর ব্যারিস্টার তাপস, তাকে অপেক্ষা করতে হয়েছিল, কারণ এর আগে যিনি মেয়র ছিলেন খোকন সাহেব, তার মেয়াদ 15 তারিখে শেষ হবে। তো সানডেতে, রোববারে ব্যারিস্টার তাপস সাহেব যোগ দেবেন। এখন যোগ দিয়ে কিন্তু তাদের সামনে কয়েকটি স্বাভাবিকভাবে যে সিটি কর্পোরেশনের যে সমস্যাগুলো, যারা, আমি আসলে প্রশ্নটা করছি ডেঙ্গু এই সময় একটু যদি ওটা সেগুলো তো আছেই, তার সাথে তাদের জন্য চ্যালেঞ্জ যোগ হয়েছে। একটা হলো করোনার, আরেকটা হলো ডেঙ্গুটা কয়েক বছর থেকেই চলছে। এখন এই করোনার কারণের জন্যে যে লকডাউন, তারপরে অফিস আদালতগুলো ছুটি, তার মধ্যে কিন্তু ডেঙ্গু মশা নিধনের যে কর্মকাণ্ড, বা এই যে ইম্পোর্ট করে নিয়ে আসবে এই ওষুধগুলো, সেগুলো কিন্তু কিছুটা বিঘ্নিত হয়েছে। তারপরেও আমি মনে করি যে তাদের সামনে যে চ্যালেঞ্জটি, যেহেতু তারা এই চ্যালেঞ্জটি মোকাবেলা করবেন, করতে তাদেরকে হবেই। এটা তাদের নিজেদের জন্য দরকার এবং ঢাকাবাসীদের জন্য দরকার। এবং আজকে আমি মনে করি যে এইবার পুরোপুরি যখন তারা দায়িত্ব গ্রহণ করলেন অফিসিয়ালি,
এখন তারা মনোযোগ দিবেন এই দুটো বিষয়ে, একদিকে করোনার বিষয়ে, করোনার শুধু স্বাস্থ্যগত বিষয় না, করোনার কারণের জন্য ঢাকাবাসীদের জীবন জীবিকার উপরে যে একটা মানবিক জায়গাটিতে হ্যাঁ, সেখানে তারা কিভাবে তারা সিটি কর্পোরেশনকে ব্যবহার করবেন। একটি দেখুন যে আমরা কারণ বাজারে যে ইয়েটা দেখলাম যে সিটি কর্পোরেশনের যে দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় ছিল এই তাদের মার্কেটটি, সেই মার্কেটটি কিন্তু এখন করোনার চিকিৎসার জন্য তারা ডেডিকেট করেছেন। এটা একটা ভালো দিক, কারণ এতদিন এই মার্কেটটি অব্যবহৃত ছিল। এটা এখন একটা ভালো কাজে এটা বলা হয়েছে। আমি মনে করি যে মেয়র আতিক সাহেব এটা একটা ভালো উদ্যোগ নিয়েছেন, যে সরকারের সাথে আলোচনা করে, স্বাস্থ্য বিভাগের সাথে আলোচনা করে এই এটাকে একটা হসপিটালে রূপান্তরিত করা হয়েছে। আমি আশা করব যে যখন রূপান্তরিত করা হয়েছে, আমি মনে করি ভবিষ্যতের জন্য যেন এটা আর মার্কেট না করে এটা যেন এই ধরনের একটা ভালো কাজে যেন ব্যবহৃত হয়। কারণ মার্কেট করতে করতে আমাদের সিটি কর্পোরেশনগুলো ঢাকা যে মানে অবস্থা সৃষ্টি করেছে, এই বিশাল যে মানে কাঠামোটি আছে, সেই কাঠামোটি আমি মনে করি পরবর্তীতে এটাকে বিশেষায়িত হাসপাতাল হিসাবে ব্যবহার করার একটা স্বাস্থ্য বিভাগের সাথে করতে পারবে। আরেকটি জিনিস যেটা বলতে চাই সেটি হলো যে এই দুই মেয়র আজকে দায়িত্ব নিচ্ছেন এমন একটা সময়, আগে তো ছিল ডেঙ্গু, তার সাথে এখন যোগ হয়েছে তাদের জন্য করোনা। সেজন্য তাদের জন্য কিন্তু বাড়তি একটা চ্যালেঞ্জ কিন্তু এসছে। পাশাপাশি এই করোনার কারণের জন্যে ঢাকাবাসীদের যে ভাসমান যে মানুষগুলো, তাদের কিন্তু বস্তিবাসী, তাদের কিন্তু একদিকে স্বাস্থ্যগত সমস্যা, আরেকদিকে কিন্তু তাদের খাওয়ার জীবিকার সমস্যা। এখানেও কিন্তু সিটি কর্পোরেশনকে দায়িত্ব ভূমিকা নিতে হবে, এবং আমি আশা করি যে তারা নিশ্চয়ই, কারণ তারা দুজনই কিন্তু ইয়াং এবং সুশিক্ষিত, এবং তাদের চ্যালেঞ্জ গ্রহণ করার নিশ্চয়ই সেই ধরনের মানসিকতা তাদের আছে, এবং তারা করবেন। আর সবচেয়ে বড় যেটি তাদের জন্য সুবিধা, তারা একজন প্রধানমন্ত্রী আছেন তাদের মাথার উপরে অভিভাবক হিসেবে, যিনি সবসময় কিন্তু এই ধরনের ভালো কাজে তিনি কিন্তু সবসময় উৎসাহ দেন, প্রণোদনা দেন। জি, আরেকটি বিষয় আপনার কাছ থেকে শুনে নিতে চাই, সেটি হচ্ছে আপনি জানেন যে করোনায় আক্রান্ত অনেক ফ্রন্ট ফাইটার যারা, সম্মুখ যোদ্ধা যারা, এর মধ্যে যদি চিকিৎসক বলি, নার্স বলি, স্বাস্থ্যকর্মী বলি, পুলিশ আছে, আনসার বাহিনী আছে গণমাধ্যম কর্মী, শতাধিক গণমাধ্যম কর্মী ইতোমধ্যেই আক্রান্ত হয়েছেন এবং মৃত্যুর ঘটনাও ঘটেছে। এই জায়গাটিতে সরকারের দৃষ্টি বা সরকারের কাছে আসলে কি প্রত্যাশার জায়গা, সরকার কি দায়িত্ব বা কি ভূমিকা পালন করতে পারে? চিকিৎসকদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন, গণমাধ্যম কর্মীদের বিষয়টি যদি আপনি একটু বলেন। দেখুন, গণমাধ্যম যে আপনি প্রথমে বলেছিলেন যে যুদ্ধ, করোনার বিরুদ্ধে একটা যুদ্ধ, সেই যুদ্ধে সম্মুখ সমরে যারা মানে লড়াই করছে, মানে কাজ করছে, তার মধ্যে কিন্তু চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, আমাদের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, আমাদের সেনাবাহিনী, তারপরে কিন্তু আমাদের মিডিয়াও কিন্তু আজকে দেখুন ঝুঁকি নিয়ে তারা কিন্তু রাষ্ট্রীয় দায়িত্ব পালন করছে। আজকে সরকার যে পদক্ষেপগুলো গ্রহণ করছে, সতর্কতা দিচ্ছে, সচেতনতা সৃষ্টি করার চেষ্টা করছে, সেগুলো যদি মিডিয়া যদি এগুলো প্রচার না করত, তাহলে জনগণ সচেতন হতে পারতো না, সতর্ক হতে পারতো না। বিশ্বে কী ঘটনা ঘটছে সেগুলো কিন্তু আজকে জনগণ, বিশেষ করে এখন প্রিন্ট মিডিয়া এখন অনেক জায়গাতে যেতে পারছে না, ইলেকট্রনিক মিডিয়ায় একমাত্র মানে নির্ভরশীল হয়ে উঠেছে জনগণ। তারা সারাক্ষণ কিন্তু এই ইলেকট্রনিক মিডিয়া দেখছে এই খবরের জন্য। এখানে আমি মনে করি, এবং দেখুন স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রতিনিয়ত যে জনগণকে জানানো হচ্ছে, তথ্য দেওয়া হচ্ছে, সেটি কিন্তু একেবারে প্রত্যেকটি ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া তারা কিন্তু ফলো করে এগুলো প্রচার করছে। তো আমি মনে করি যে এখানে সরকারের পক্ষ থেকে এই
তাদের যে এই যে ভূমিকা, জি। এই মিডিয়ার যে ভূমিকা, আপনি বলেছেন যে 100 জনের মতো আক্রান্ত হয়েছে শতাধিক হয়ে গেছে এবং ইতিমধ্যে, 3 জনের মতো জি, মারা মারা গিয়েছে। গেছেন, জি। এবং আমি মনে করি যে সরকারের পক্ষ থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে অবশ্যই তাদের এই ভূমিকাকে গুরুত্ব দিয়ে এবং বিবেচনা করে এই মিডিয়া যেন বেঁচে থাকতে পারে। জি। কারণ আজকে মিডিয়ার করোনার কারণের জন্য কিন্তু মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়াই বলুন আর জি। প্রিন্ট মিডিয়াই বলুন, তারা কিন্তু মূলত কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট নির্ভর। ইলেকট্রনিক মিডিয়াও একই, জি। প্রিন্ট মিডিয়াও একই, বিজ্ঞাপন নির্ভর, জি। বিজ্ঞাপন নির্ভর। তো বিজ্ঞাপন নির্ভর যখন, তখন এই বিজ্ঞাপন আজকে কিন্তু কমে যাচ্ছে এবং যাও বিজ্ঞাপন হয়েছে সেগুলোর বিল এখন কিন্তু পাচ্ছে না। সেখানে কিন্তু আমি মনে করি যে সরকারকে এগিয়ে আসতে হবে। তথ্য মন্ত্রণালয় ইতিমধ্যে এটা নিয়ে কাজ করছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী তিনি নিজেও কিন্তু, তিনি তো আমরা সবাই জানি সবসময় যে তিনি কিন্তু মিডিয়া বান্ধব এবং সাংবাদিক বান্ধব একজন নেত্রী। এবং আজকে তার দৃষ্টি থেকে তিনি যখন একেবারে সেই উৎপাদনশীল গার্মেন্টস ফ্যাক্টরি থেকে শুরু করে কৃষি পর্যন্ত কোনো সেক্টর কিন্তু বাদ দেননি। সেখানে আশা করব যে তার কাছ থেকে এই মিডিয়াও তার সহৃদয়তা থেকে বঞ্চিত হবে না। জি, আপনাকে ধন্যবাদ। আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন সিনিয়র সাংবাদিক মঞ্জুরুল হাসান বুলবুল। বুলবুল ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি বিএসআরএম গণতন্ত্র এখন অনুষ্ঠানে। বুলবুল ভাই, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, ইয়াসির, শুনতে পাচ্ছি। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন এই করোনা কালে? ভালো থাকার চেষ্টা করতেছি। জি, আপনার কাছে শুরুতেই আমি একটি প্রশ্ন রাখতে চাই, সেটি হচ্ছে যে আলোচনা করেছি, ইকবাল ভাই কিছুটা বলেছেন, আপনার কাছ থেকে শুনতে চাই যে এই করোনার সময়ে আপনি জানেন যে ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম দায়িত্ব গ্রহণ করেছেন, ঢাকা দক্ষিণের মেয়র, নতুন নির্বাচিত মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস, তিনি দায়িত্ব গ্রহণ করবেন 17 তারিখে। ডেঙ্গু চলে এসেছে করোনা নিয়ে লড়াই করতে করতে। করোনা এবং ডেঙ্গু, একই সময়ে বর্ষা, সব মিলিয়ে তাদের চ্যালেঞ্জগুলোকে আপনি কিভাবে দেখছেন? কতটা প্রত্যাশা আপনার এবং নগরবাসীর থাকা দরকার, বা কতটা তারা পূরণ করতে পারবেন? নিশ্চয়ই নগরবাসীর তো একটা বিশাল প্রত্যাশা আছেই, কারণ এই জন্যই তো তারা তাদেরকে ভোট দিয়েছেন। এবং এর মধ্যে জনাব আতিক তো আগে থেকে ধারাবাহিকভাবে ছিলেন এবং আরেকজন নতুন আসলেন। জি। আপনি যে ডেঙ্গুর যে কথাটি বললেন, ডেঙ্গুটা মোটামুটি একটা হোমওয়ার্ক করা আছে। আমাদের মেয়র সাহেবরা নিশ্চয় বুঝবেন যে গতবার যে জায়গায় সংকটটি তৈরি হয়েছিল ডেঙ্গুর সম্পর্কে, আপনাদের এই অনুষ্ঠানে আমরা কথা বলেছি যে ঢাকা শহরের একটা ম্যাপ তাদের কাছে আছে, যে কোন এলাকাটায় বেশি ডেঙ্গু হয়, কেন হয়। এটি আগের মেয়র সাহেবরা এবং ডেঙ্গু নিয়ে যারা কাজ করেন তারা এই কাজটি করেছেন। কাজে আমার ধারণা দুই মেয়রকে যদি ডেঙ্গু নিয়ে তারা এখনই কাজ করতে চান, তাহলে তাদের বেশ কিছু কাজ এগিয়ে আছে। গতবার এলাকা ভিত্তিক যে পরিচ্ছন্ন অভিযান সেটি, আরেকটি যেটি আছে যে স্বাস্থ্যগতভাবে যে চ্যালেঞ্জ সেটি, কিন্তু এইবার বিপজ্জনক দিক হচ্ছে যে গতবার যেমন আমরা ডেডিকেটেড কিছু হাসপাতাল পেয়েছিলাম, স্বাস্থ্যকেন্দ্র পেয়েছিলাম ডেঙ্গুর জন্য, কিন্তু এইবার অধিকাংশ স্বাস্থ্য ব্যবস্থাপনা করোনা নিয়ে ব্যস্ত। করোনার বাইরে যে হাসপাতাল আছে সেখানে সাধারণ মানুষ চিকিৎসা পাচ্ছে না, এরকম অভিযোগ আছে। কাজে তাদেরকে এখনই প্রস্তুতি গ্রহণ করতে হবে যে করোনার জন্য যেমন ডেডিকেটেড কিছু হসপিটাল করা হয়েছে, সেটি পরীক্ষার জন্য ব্যবস্থা করা হয়েছে, তেমনি ডেঙ্গুর জন্য অঞ্চল ভিত্তিক বা ওয়ার্ড ভিত্তিক হাসপাতাল পরীক্ষার জন্য এবং চিকিৎসার জন্য হাসপাতালের ব্যবস্থা করতে হবে। কাজে এই দুইটির একটা সমন্বয় সাধন করতে হবে। নিচের দিক থেকে মেয়র সাহেবরা যদি আসেন, তার পরবর্তীকালে নিশ্চয়ই স্বাস্থ্য মন্ত্রণালয় এবং সরকারকে শুধুমাত্র করোনার দিকে নজর দিলাম আর ডেঙ্গুর দিকে নজর দিলাম না, সেটি হবে না। তো কাজেই আমার যেটি ধারণা যে নতুন মেয়র সাহেবরা শুরুতে কাজ করার যেমন একটা হোমওয়ার্ক বা গত মেয়রের রিপোর্ট থেকে কিছু দিক নির্দেশনা পাবেন, কিন্তু আরেকটি বিপজ্জনক দিক হচ্ছে এইবার তাদের হাতে এত হাসপাতাল, এত রিসোর্স থাকার পরেও সেগুলির সমন্বয় সাধন করা যদি না যায়, তাহলে একটা জগা খিচুড়ি পরিস্থিতির সৃষ্টি হতে পারে। জি, আপনার কাছে আরেকটু জেনে নিতে চাই যে সম্মুখ সমরের যোদ্ধা করোনায় গণমাধ্যম কর্মীদের নিয়ে সরকারের ভাবনা চিন্তা কি দেখছেন আপনি? কারণ শতাধিক
গণমাধ্যম কর্মী ইতিমধ্যেই আক্রান্ত, 3 জন মৃত্যুবরণ করেছেন, এবং গণমাধ্যমগুলোতে যে বিজ্ঞাপন বিল সহ নানান সংকট রয়েছে সেগুলো মোকাবিলার জন্য কি পদক্ষেপ দেখছেন বা কি পদক্ষেপ আশা করছেন? দেখেন, এটি 3টি অংশে দেখতে হবে। একটি অংশ হচ্ছে গণমাধ্যমের মালিককে দেখতে হবে, জি আরেকটি অংশ হচ্ছে সরকারকে দেখতে হবে, আরেকটি হচ্ছে সার্বিকভাবে গণমাধ্যম শিল্পকে দেখতে হবে। প্রথম দিকে হচ্ছে ব্যক্তিগত সুরক্ষা। আপনি যখন একটা পত্রিকা চালু রাখবেন, একটা টেলিভিশন চালু রাখবেন, মালিকের দায়িত্ব হবে সেই প্রতিষ্ঠান চালু রাখার জন্য কর্মীরা যারা কাজ করবেন জি তাদের বেতন ভাতা নিয়মিত রাখতে হবে, তাদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে হবে, জি তাদের পরিবারের দিকে নজর রাখতে হবে। এটি হলো প্রথম দায়িত্ব মালিক কর্তৃপক্ষের। আপনি স্বাস্থ্য সুরক্ষা ঠিক রাখবেন না, স্বাস্থ্য বীমা দিবেন না, ছেলে মেয়েদেরকে মাঠে পাঠাবেন, তাদের জন্য স্বাস্থ্য সুরক্ষা দিবেন না, এটি মালিকদের পক্ষ থেকে করা ঠিক হবে না। বা এই সময়ে চাকরিচ্যুত করা, ছাঁটাই করা, এটি মালিকদের পক্ষ থেকে ঠিক হবে না। কাজেই প্রথম হচ্ছে যারা কাজ করছেন, মাঠে আছেন, তাদের প্রাথমিক সুরক্ষা নিশ্চিত, ব্যক্তিগত সুরক্ষা নিশ্চিত করবে প্রতিষ্ঠানের মালিককে। দ্বিতীয় হচ্ছে সরকার। জি সরকারকে, যেটি আপনি সূচনা বক্তব্যে বললেন, যে মিডিয়া সম্মুখসারী যুদ্ধ হিসেবে মিডিয়া সরকারের সঙ্গেই কাজ করছে, জনসচেতনতা বৃদ্ধির জন্য কাজ করছে, সরকারের তথ্য মানুষের কাছে নিচ্ছে। তাহলে সরকারের দায়িত্ব কি? সরকারের প্রাথমিক দায়িত্ব দুইটি। একটি দায়িত্ব হচ্ছে যে সকল সাংবাদিক আক্রান্ত হচ্ছেন তাদের চিকিৎসার সুব্যবস্থা করা। আমরা বারবার দাবি জানিয়ে বলেছি যে একজন সাংবাদিক বা গণমাধ্যম করে যদি আক্রান্ত হয়, সে যাতে খুব দ্রুত তার পরীক্ষাটা করাতে পারেন, সেই জন্য একটা ডেডিকেটেড হাসপাতাল বা ডেডিকেটেড সেন্টার ঠিক করা দরকার। দ্বিতীয়ত হচ্ছে কেউ যদি আক্রান্ত হয়ে যায়, সে যাতে দ্রুততম সময়ে একটা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি হওয়ার সুযোগ পায়, সেটি করা উচিত। আমি জানি মানুষ স্বার্থপরের মতো বলবে যে আমি শুধু সাংবাদিকের কথা বলছি, এর মধ্যে একজন সিনিয়র আমলা, তার মেয়ে ডাক্তার, তাকেও হাসপাতালে ভর্তি করতে পারেন, কিন্তু তারপরেও আমি দাবি করবো যে তার হাসপাতালে ভর্তি করতে হবে এবং তার সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। তৃতীয়ত যেটি বলতে, যে কেউ যদি মারা যায়, জি তাহলে তার জন্য আপনি সরকারি কর্মকর্তাদের জন্য যে সব প্রণোদনা দেওয়া হয়েছে ততটুকু না হোক, কিন্তু তাদের জন্য সেই সহায়তাটা দিতে হবে। ইতিমধ্যে ভারতে, পাকিস্তানে কোথাও কোথাও দেওয়া হয়েছে। তৃতীয়ত যেটি হচ্ছে মালিকদের প্রতি সরকারের দায়িত্ব। মালিকদের বিজ্ঞাপনের বিল পাওনা আছে, সেই বিল ইতিমধ্যে আমি যতদূর জানি তথ্য মন্ত্রণালয় বলেছে প্রায় বিজ্ঞাপন বিল পরিশোধের জন্য 35 কোটি টাকার মতো বরাদ্দ করা হয়েছে। সাপ্লিমেন্টের বিল করার জন্য টাকা বরাদ্দ করা হয়েছে। সেটা পর্যাপ্ত হয়তো না, কিন্তু সেটা ছাড় করতে হবে একটি শর্তে, যেটি গার্মেন্টস এর প্রণোদনার বেলায় সরকার বলেছে যে এটি সাংবাদিক শ্রমিক কর্মচারীদের জন্য ব্যবহার করতে হবে। কাজে এই ক্ষেত্রে সাংবাদিক শ্রমিক কর্মচারীদের জন্য গার্মেন্টস এর মতোই ব্যবহার করতে দিতে হবে। এক। 2 নম্বর যেটি হচ্ছে, টেলিভিশনে সরকারি বিজ্ঞাপন পাওয়ার কোনো সুযোগ নাই। টেলিভিশনগুলিতে প্রতিদিন স্বাস্থ্য বার্তা প্রচারিত হচ্ছে, প্রেস রিলিজ আকারে, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আসছে, সরকারের দিক থেকে আসছে। তো একই বার্তা যখন আপনি প্রিন্ট মিডিয়াতে দিচ্ছেন, তখন তো বিজ্ঞাপনের ফি দিচ্ছেন। তাহলে প্রিন্ট মিডিয়াতে যে বিজ্ঞাপনের ফি দিচ্ছেন, তাহলে ওই বিজ্ঞাপনের জন্য আপনি কেন টেলিভিশনকে ফি দিবেন না? কাজে এই ক্ষেত্রেও টেলিভিশনকে এই বিজ্ঞাপনের আওতায় আনা যায় কিনা। তৃতীয় যেটি হচ্ছে যে মালিকদেরকে, মালিক এবং সাংবাদিক শ্রমিক কর্মচারীদের ঐক্যবদ্ধভাবে এই বিষয়ে সরকারের কাছে আসতে হবে। ভবিষ্যতে এই গোটা শিল্পের ব্যবস্থার জন্য, যেমন পত্রিকা বেরোচ্ছে কিন্তু পত্রিকা বিতরণ করা যাচ্ছে প্রায় 25 থেকে 30টি জেলায় পত্রিকা যাচ্ছে না। ঢাকা শহরের ভিতরে হকাররা বেকার হয়ে পড়েছে, এজেন্টরা বেকার হয়ে পড়েছে, টেলিভিশনের কেবল অপারেটর যে ফিল্ড লেভেলের কর্মী, তারা বিপদে পড়েছে। কাজেই তাদের জন্য, এবং এটি তো বললাম যারা চাকরি করছে তারা, কিন্তু মিডিয়ার মধ্যে যারা বেকার আছে, অসচ্ছল আছে, দুস্থ আছে, কাজে সবাইকে মিলিয়ে এই বিষয়টা ভাবতে হবে। সেই ক্ষেত্রে একদিকে হচ্ছে যারা কাজ করছেন তাদের সুরক্ষা দেওয়া, 2 নম্বর হচ্ছে মিডিয়ার মালিকদেরকে প্রণোদনা দেওয়া, স্বল্প সুদে দীর্ঘমেয়াদী ঋণ দেওয়া, তৃতীয়ত হচ্ছে যারা বেকার, যারা চাকরি অসচ্ছল, তাদেরকে রেশন কার্ডের আওতায় আনা যায় কিনা সেই বিষয়টি ভাবা যেতে পারে। হকার শ্রমিক হকারদেরকে, তাদেরকে এই রেশন কার্ডের আওতায় এনে দীর্ঘমেয়াদী সহায়তা যায় কিনা, এইভাবে বিষয়গুলি নিয়ে ভাবতে হবে। শুধুমাত্র একদিকে ভাবলে চলবে না, গোটা ইন্ডাস্ট্রিকে নিয়েই ভাবতে হবে। বুলবুল ভাই, আপনি থাকুন আমাদের সঙ্গে, আমি একটু স্টুডিওতে আলোচনা করে আবারও আপনার কাছে আসতে চাই। আব্দুল্লাহ ভাই, আপনি যে কাপড়ের বিষয়টি বলতে চাচ্ছিলেন, যে একটি বিশেষ ধরনের কাপড় উৎপাদন করা হয়েছে আমাদের
তৈরি পোশাক খাতে, একটু যদি বলেন। আচ্ছা, যাই হোক, আমি না একটু পরে ওটা বলি। জি। আপনি যে ওই মানে সম্মুখ সারির যোদ্ধা নিয়ে বলছিলেন, জি, জি। তো ওখানে একটু পরে বলি, কাপড়ের কথাটা আগে বলি। বলুন। মানে যেটা বলছিলেন, এটা আসলে তো মিডিয়াতে দেখলাম, জি। মানে বাংলাদেশেই তৈরি হয়েছে এটা। এটা অত্যন্ত একটা ভালো কাজ অবশ্যই, যদি আসলেই হয়ে থাকে। কোনটা? এই যে কাপড়ের কথাটা জি, জি, বললেন, নিশ্চয়ই, এটা তো হয়ে গেছে এবং হয়ে গেছে। স্বীকৃতিও পেয়ে গেছে। জি। এবং এই কাপড়ের ক্যারেক্টার হলো কোনো একটা কেমিক্যাল বা অ্যান্টিসেপ্টিক, যাই হোক, এই দ্বারা কাপড়টা তৈরি। কেউ যদি এই কাপড়টা পরে, শুধু করোনা ভাইরাস না, জি, যে কোনো ভাইরাস থাকতে পারবে না। 120 সেকেন্ডের মধ্যে মারা যাবে। জি। থাকবে তো নয়ই। এবং এগুলো আসলে যদি হয়ে যায়, জি। এটা বিশাল ব্যাপার, মানে তাই এটা না? বিশেষ রাসায়নিক। এখন আমি জানতে চাচ্ছি, কোন একটা রাসায়নিক এই যে মিশানো বিশেষ আছে। রাসায়নিকটা মানে স্বাস্থ্যের কোনো ক্ষতি করবে না, কিনা? সেটা মুশকিল হয় কি, আমরা তো ডিটেলস এখনো জানি না। জি। আমরা মাত্র কিন্তু ওই আজকেই তাহলে তার declaration মান দিয়েছে। সনদ পেত না আমেরিকার সেটাই, একটি। নিশ্চয়ই কিছু একটা আছে। এটা হয়তো ডিটেলস আমরা জানতে পারবো, জি। বা কাপড়টা বাজারে আসলে ব্যবহার করলে বা তার আসলে বোঝা দাম যাবে কেমন হবে। দাম কেমন হবে। দাম যাই হোক, যদি মানুষ এটা যদি আসলে যদি সুফল পায়, জি। যে 120 সেকেন্ড মানে কি 2 মিনিটের মধ্যে যদি গায়ে দিলে যে কোনো ভাইরাস মরে যায়, করোনা সহ অন্য ভাইরাস নাই মরলো, করোনাটা যদি মারা যায়, তাহলে এটা বিশাল অর্জন তো বলতেই হবে। এবং মানুষ হয় যতই দাম হোক, হয়তো আমি তাহলে যেটা বললেন দামের কথা, তাহলে তাদেরকে রিকোয়েস্ট করে যেন রিজনেবল হয়, সাধারণ মানুষ সবাই যেন মানুষ কিনতে পারে। কারণ WHO তো বলছে যে করোনা থেকেই যদি যায়, কেউ বলছে 2 বছর, একবার বলছে 5 বছর এটি থাকতে পারে, তখন তো এই কাপড়ের উপযোগিতা অনেক বেশি বেশি হয়ে যাবে। তাও যেন দামটা রিজনেবল হয় না। WHO কিন্তু আজকে একটু অন্য একটা কথা বলছে। জি। এখানে তারা এই কথা বলছে, এটা সারা জনমই থাকবে, সারা বছর ব্যাপী থাকবে। এবং মানে HIV AIDS এর মতো বা অন্যান্য যেগুলো রয়েছে, ইনফ্লুয়েঞ্জা, ফ্লু, এগুলো তো ভাইরাস কমন করে সারা বছরই থাকে। HIV যেটা বলে, এটাও তো থাকে। মানে এর পিছনে আসলে কোনো বাণিজ্যিক প্রণোদনা আছে কিনা? হয়তো সারা বছর ধরে, জীবন জুড়ে, যুগ যুগ ধরে ভায়াল বিক্রি করবে, মানে ভ্যাকসিন বিক্রি করবার এর এমন রয়েছে। সেটা হয়তো হতে পারে, কিন্তু অন্যান্য ভাইরাস তো রয়ে গেছে। ইনফ্লুয়েঞ্জাকে আমরা নির্মূল করতে পারছি, বছর বছর ইনজেকশন দিতে পারি। তার মানে এর সঙ্গে থাকবার অভ্যাস গড়ে তুলতে হবে। অভ্যাস করা, তাই বলছে যেটা থাকবে আমাদেরকে, ওগুলো নিয়ে যেমন আমরা বেঁচে আছি, ওগুলো নিয়ে আমরা চলছি। এই যাতে করোনাকেও কিভাবে মোকাবেলা করে চলতে, আমাদেরকে মোটামুটি এইভাবে প্রিপারেশন নিতে হবে। তো যেটা বললেন, যদি কাপড় এরকম এসেই যায়, তাহলে তো করোনা মরেই যাবে। তাহলে আমার তো মনে হয় না যে যুগ যুগ ধরে পালতে হবে আমাদের। আপনি নিশ্চয়ই জানেন যে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি, মানে সরকার চেষ্টা করছে। স্বাস্থ্যসেবায় ত্রুটি বিচ্যুতি সকল দেশেই আমরা দেখছি এবার আছে, আমাদের দেশেও হয়তো আছে কম বেশি। এটিকে আমরা একটি সমন্বয়ের জায়গায় আনবার জন্য তৎপরতা বা চেষ্টাটি আমরা দেখছি, শুধু সমালোচনা না করে। কিন্তু এই জায়গায় আমরা দেখছি যে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল একটি স্টেটমেন্ট করেছে, বাংলাদেশের দুর্বল স্বাস্থ্যসেবা ব্যবস্থা মুখ থুবড়ে পড়েছে। এটি কি অগ্নিতে ঘৃতাহুতির মতো হচ্ছে কিনা? আসলে প্রথম কমপ্লেনটি হলো, ধরেন বর্তমানে যে স্বাস্থ্য ব্যবস্থা যেটা বললেন, আমাদের তো কমপ্লেন আগেও ছিল। করোনার সারে কি আমাদের স্বাস্থ্য ব্যবস্থার সমালোচনা ছিল? আছে তো, আমাদের বিরুদ্ধে কমপ্লেন তো শেষ নাই। হাসপাতালের বিরুদ্ধে কমপ্লেন, ডাক্তারদের বিরুদ্ধে কমপ্লেন, স্বাস্থ্যসেবা সবার বিরুদ্ধে কমপ্লেন তো রয়েই গেছে। তো করোনার মধ্যে এটা একটু বেশি প্রকট আকার ধারণ করছে বলতে পারেন, এই কারণে যে হঠাৎ করে আমাদের চেপে পড়ে, এটা তো হঠাৎ করে আসছে তো আমাদের উপরে, আমরা তো কেউই প্রস্তুত ছিলাম না। এবং যথেষ্ট সময় যে পাইছি বলে তাও মনে হয় না, কারণ এতগুলো রোগ এতভাবে আক্রান্ত হয়ে গেছে, আর কারো তো এত নলেজ ছিল না, অথবা এটা যে এত ব্যাপক আকারে ছড়ায় যাবে 2-3 মাস আগেও কিন্তু আমরা এতটা মনে করতে পারিনি। যদি রোগটা তো হচ্ছে চায়নায়, কিন্তু চায়না থেকে আলটিমেটলি দেখা গেলো সারা পৃথিবীতে সরে গেল, এবং বাংলাদেশ তার মধ্যে অন্যতম। এবং তারা যে সমালোচনা করছে, হ্যাঁ হয়তো বলতে পারে যে বাংলাদেশের জন্য এটা একটা গীতা কি আত্মহত্যার কথা বললেন, কিন্তু উন্নত দেশগুলো কি পারছে? তারা আমেরিকা কি করোনাকে জয় করতে পারছে? পারেনি তো। ফ্রান্স, ইটালি, জার্মানি, ইউরোপিয়ান বড় বড় যারা শক্তিশালী। আচ্ছা, তাহলে এই জায়গায় আমার একটি প্রশ্ন আছে আপনার কাছে। আমি নিশ্চয়ই কোনো তর্কে যেতে চাই না যে আমরা অদৃশ্য শক্তির সঙ্গে লড়াই করছি এবং আমরা এটি সম্পর্কে জানতাম না, কিন্তু 4 মাস পার হয়ে গেছি আমরা, এটিও তো সত্য। সেই 4 মাস বা 4 মাসের বেশি সময়কে আমরা কতটা বুঝে চলতে পারছি, অর্থাৎ ধারণ করে কার্যকর পদক্ষেপ নিতে পারছি? এর সঙ্গে আমি যুক্ত করতে চাই, সাধারণ ছুটি যেভাবে কার্যকর হবার কথা ছিল সেটি কার্যকর করতে পারছি না নানান কারণে। জীবিকা অন্যতম একটি অনুষঙ্গ মানুষের, সেটি যখন সামনে এসে দাঁড়িয়েছে অনেক কিছুই ফিকে হয়ে গেছে, আবারও ছুটি বেড়েছে। মানে কি তাহলে হবে? আমরা কি পিছনে হাঁটতে থাকবো? না, সেটা তো কথা তো সত্যি। আসলে আপনি যেটা ছুটি বলছেন,
এটি বোধহয় আমাদের চিন্তা চেতনায় বোধহয় এটা ভুল হয়ে গেছে, কিন্তু ছুটি না। শুরুতেই যদি লকডাউন বলতাম, এটা লকডাউন, বা ছুটি শাটডাউন না। আমরা বলতাম, কিন্তু বেড়ানোর জন্য মানে আমোদ ফুর্তি বিনোদন এইসব করার জন্য এটা না, তো তাই তো আমরা বুঝে ফেলেছি বা বুঝে করে ফেলছি তাই, কিন্তু আসলে কি তাই? জি। এটা তো বলার ছুটিতে উদ্দেশ্য কি ছিল? আপনি ঘরে বসে থাকবেন, জি। প্রয়োজন ছাড়া যাবেন না, লকডাউন যেটাকে আমরা মেন করছি আলটিমেটলি। এই লকডাউন আর ছুটি আমার মনে হয় দুটোর মধ্যে আমরা একটু মানে যাই পারেন গোলতাল পাকিয়ে ফেলছি। এটা কি আসলে ছুটি? শুরুতে যখন স্কুল ছুটি দিল আমরা কি ছুটি ছুটি মনে করে সব ঘুরে বেড়ালাম, তারপর ছুটি দেওয়া হলো সব বাড়ি চলে গেলাম, কিন্তু আসলে তো কি আমরা ঘরে বসে থাকবো, দূরত্ব মেনটেন করবো, কোথাও যাবো না, এটাই তো ছিল সেই ছুটি। আসলে তো ছুটি না, লকডাউন। কিন্তু আনফর্চুনেটলি আপনি শুরু থেকে কিন্তু এটা ঢিলে ঢালাই ছিল, খুব যে মানতো তা কিন্তু না, অনেকে কিন্তু ঘুরে ফিরে বেড়াইছে। এখন গভর্নমেন্ট কিন্তু লকডাউন কিন্তু বাদ দেন, বাতিল তো করে নাই, উইথড্র তো করে নাই, একটু শিথিল করছে, একটু গার্মেন্ট খুলে দিচ্ছে, দোকান খোলার কথা বলছে, মসজিদ খোলা, কিন্তু আমরা কিন্তু একটা দলে দলে রাস্তাঘাটে যে হারে বাইর করছি, শুধু ঢাকা শহর দেখেন ঠিক আগের পর্যায়ে শুধু পরিবহনে কিছু চলে না, মানে গণপরিবহন ছাড়া সবই কিন্তু চলছে। অনেক জায়গায় লোকজন ঘোরাফেরা করছে, বেড়াইতেছে, একদম বাজারে টাজারে দেখেন একজনে ঘাড়ের উপরে ঘাট দিয়ে হাটে বাজারে। আচ্ছা, সবচেয়ে কথা এই যে লকডাউন বলছি, ঘরে থাকেন, মানুষ যদি সচেতন না হয় তাহলে কি লকডাউনটা কার্যকরী হবে? আমরা এমনও জানেন যে ঈদের বাজার শুরু করছে, এটা তো নিশ্চয়ই আপনি মিডিয়া তো দেখছেন, স্বীকার করেন। এখনই আজকে একটা মিডিয়াতে দেখলাম বাচ্চার কাপড় কিনতেছে, এর কাপড় কিনছে, ঈদের বাজার করে কি এখনই খুব দরকার ছিল? এখানে অনেকেই বলছেন যে ঈদের বাজারটা নাই করলেন, এই টাকাগুলো গরিব মানুষকে আপনার দান করেন, করতে পারি তো, কারণ আমার এটা কি খুব দরকার ছিল? একটু পরে করলে হতো না? তো আমি যেটা বলতে চাচ্ছি, লকডাউন বলেন ছুটি বলেন, জনগণ যদি একটু সচেতন না হয়, নিজের দায়িত্ব নিজে যদি পালন না করে, তাহলে তো সরকারের একার পক্ষে কিভাবে করবে? তাই না? আমাদের কিন্তু অবশ্যই সচেতন হতে হবে। বারবার বলছি আপনারা প্রয়োজন ছাড়া বাইরে যাবেন না, ঘরে বসে থাকুন, ডিস্টেন্স মেনটেন করুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, এটা তো করতে হবে। আমাদের দায়িত্ব কিন্তু আমাদের রয়ে গেছে। আমার তো মনে রাখতে হবে, আমিও বাঁচবো, আমার পার্শ্ববর্তী সবাই বাঁচবে, আমার ফ্যামিলি বাঁচবে, সবাই বাঁচবো, আমি বাঁচবো, এটা কিন্তু আমাদের টার্গেট হওয়া দরকার। জি। ইকবাল ভাই, বিরতিতে যাব, তার আগে 2 মিনিট আপনার কাছে, 2 মিনিট বুলবুল ভাইয়ের কাছ থেকে একটি বিষয় শুনে নিতে চাই। আপনি জানেন যে আমরা এতদিন মানে আতঙ্কের মধ্যে বা একটি আশঙ্কা করছিলাম যে রোহিঙ্গা শরণার্থী শিবিরে যদি করোনা হানা দেয় তাহলে কি হবে, যে মানবিক বিপর্যয় সৃষ্টি হবে, সেটিকে তারা কিভাবে মোকাবেলা করবে, সরকারের ভূমিকা কি হবে। এবং আপনি জানেন যে ইতোমধ্যে সম্ভবত 2 জন কোভিড-19 রোগী পাওয়া গেছে করোনা মানে রোহিঙ্গার ক্যাম্পে, এবং 2000-এর মতো শরণার্থীকে আলাদা করা হয়েছে। আসলে কি আপনি ধারণা করছেন কোন দিকে যাচ্ছে রোহিঙ্গাদের? না, দেখুন, রোহিঙ্গা যখন সারা দেশ, আমরা সারা দেশে 17 কোটি মানুষই আজকে কিন্তু এই করোনা নিয়ে ব্যতিব্যস্ত, এবং 64 জেলায় কিন্তু আজকে করোনার আক্রান্ত। সেখানে শুধু রোহিঙ্গা তো একটা ছোট্ট, তো 67 দিন তো মানে এটিকে প্রতিরোধ করে রাখা গিয়েছিল, সেখানে হয়নি। এটা একটা সৌভাগ্যের বিষয়, কারণ সেখানে যেভাবে তাদেরকে থাকতে দেওয়া হয় বা থাকতে হচ্ছে তাদেরকে ছোট্ট পরিসরে 10 লক্ষের উপরে, সেখানে তো সামাজিক দূরত্ব, শারীরিক দূরত্ব রাখা যায়নি। যেমন ধরেন আপনার বিহারি ক্যাম্পে ঘটনা যেটি আমরা দেখেছি, যে বিহারি ক্যাম্পেও কিন্তু মারা গিয়েছে অনেকজন। তো যেখানেই আপনি জনবসতি বেশি হবে এবং এই সোশ্যাল ডিস্টেন্সিং, সামাজিক দূরত্বটা বজায় রাখা যাবে না, সেখানে কিন্তু ঝুঁকি থাকবে। এখানে আমি যেটা মনে করি যে যথেষ্ট সেখানে যারা শুধু আমাদের সরকারি প্রতিষ্ঠান নয়, আন্তর্জাতিক প্রতিষ্ঠানরাও তারা কাজ করছে, এবং যার পরিপ্রেক্ষিতে হয়তো সেখানে অনেকটা মানে এই সংক্রমণটা রোধ করে রাখার চেষ্টা হবে। তবে যদি কোনো কারণের জন্য যদি ওখানে বেশি ছড়িয়ে পড়ে, তাহলে কিন্তু এটা আমাদের জন্য খুব ক্ষতি হবে, কারণ তারা শুধু নয়, পুরো কক্সবাজার এবং মিলিয়ে আমাদের সেখানে কিন্তু স্থানীয় জনগোষ্ঠীর মাঝেও এটা ব্যাপকই হবে। আরেকটি কথা আমি বলতে চাই, যেটি আমাদের প্রফেসর আব্দুল্লাহ সাহেবকে আপনি জিজ্ঞেস করলেন, যে আমাদের মানে কি বলে আন্তর্জাতিক সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যেটা বলেছে, হ্যাঁ, আমাদের স্বাস্থ্য বিভাগের দুর্বলতা, সীমাবদ্ধতা এটি আছে, এটি কিন্তু সরকারও কোনো গোপন করছে না, কিন্তু যেটা বলছে যে মুখ থুবড়ে পড়েছে, এটা কিন্তু ঠিক না। কারণ দুর্বলতা যেটা ছিল, এই চ্যালেঞ্জের মুখে সেই দুর্বলতাগুলোকে কাটিয়ে ওঠার চেষ্টা চলমান। কারণ একটা জিনিস হলো কি, আপনি
যদি দুর্বলতাটাকে যদি কাটিয়ে ওঠার কোনো উদ্যোগ না থাকে, তাহলে আপনি বলে যে এখানে কেউ কোনো প্রচেষ্টা নিচ্ছে না। কিন্তু দুর্বলতাকে জেনে যদি কাটিয়ে ওঠার প্রচেষ্টা থাকে, প্রয়াস থাকে, তাহলে আপনাকে বলতে হবে যে এটা একটা ভালো সাইন যে আমাদের সামনে চ্যালেঞ্জ এসেছিল, আমরা মোকাবেলা করছি। আরেকটি কথা আমি বলতে চাই যে জীবন বাঁচানো দরকার আছে, আবার জীবিকারও প্রয়োজন আছে। এখন যে লকডাউন বলেন অথবা সাধারণ ছুটি বলেন, যেভাবে শিথিলতা এসছে, এখানে দুটোই দেখতে হবে, জীবনও যেমন বাঁচাতে হবে, জীবিকা যদি আপনি না রাখেন তাহলে কিন্তু সমস্যার সৃষ্টি হবে। সেই জন্য ঝুঁকি কিন্তু আছেই। একটা ভালো দিক সেটা হলো আল্লাহর রহমতে আমাদের ফসল কিন্তু ভালো হয়েছে এবার, এবং ফসল আমাদের মাননীয় যে কৃষিমন্ত্রী বলেছেন যে তারা কিভাবে উদ্যোগ নিয়েছেন, এই উদ্যোগগুলো যদি নেওয়া হয় এবং আমাদের যদি ফুড খাদ্য নিরাপত্তা যদি থাকে, ফসলগুলো যদি ঘরে থাকে, তাহলে যেটা অন্তত হবে যে করোনাতে হয়তো কিছু মারা যাবে, কিন্তু তার চেয়ে অনেক বেশি মানুষ রক্ষা করা যাবে যদি আমাদের এই খাদ্যের ঘাটতি না হয়। এবং এখানে আরেকটি কথা আমি বলতে চাই, আমাদের কৃষকরা কিন্তু দেখুন, আমাদের কৃষকরা কিন্তু সরকার যদি মানে সাপোর্ট দেয়, তাহলে কৃষকরা কি করতে পারে সেটি তো বারবার আমরা দেখেছি, গত বছরগুলোতে তারা আমরা দেখে এসেছি। জি, আমি একটু যেতে চাই বুলবুল ভাইয়ের কাছে। বুলবুল ভাই, একই প্রশ্ন আপনার কাছে রোহিঙ্গা ইস্যুটিতে নিয়ে। আচ্ছা, তাহলে জি বুলবুল ভাই, আমি রোহিঙ্গা ইস্যুটি নিয়ে একটু শুনতে চাই আপনার কাছ থেকে। এটিকে কিভাবে আমাদের এখন অ্যাড্রেস করা যায়, করা উচিত, কিভাবে বলবেন? জি বুলবুল ভাই, শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ বলেন, আবার প্রশ্নটা বলেন, আমি শুনি না। জি, বলছিলাম যে রোহিঙ্গা শিবিরে, রোহিঙ্গা ক্যাম্পে সম্ভবত দুজন। জি হ্যাঁ, আমি বলি, আপনি রোহিঙ্গাটাতে যাওয়ার আগে আমি বলি যে আপনি একটু আগে কি ভাইরাস বিরোধী কাপড়ের একটা কথা বললেন। আমি একটু বিনয়ের সঙ্গে বলবো যে এইসব বিষয়গুলো যে বাজারে আনার আগে এর বৈজ্ঞানিক সত্য যদি আমাদের কাছে না থাকে, তাহলে এটা মিডিয়াতে আলোচনা করা উচিত না। এই কারণের জন্য আমাদের কোনো ওয়াজ মহফিলে আমাদের কোনো হুজুরও কিন্তু এইটার করোনার ওষুধ দিয়েছেন। ভারতে আয়ুর্বেদীয় ফর্মুলা জারি করা হয়েছে, ভারতে গোমূত্র খাওয়ানো হয়েছে, হোমিওপ্যাথিক দিলে ভালো হয়ে যায় এমন ওষুধও দেওয়া হয়েছে। এখন আমরা কাপড় আবিষ্কার করেছি, তাই দিয়ে যদি ভাইরাস মরে যায় তাহলে তো এটা বিশ্ব বাজার আমরা দখল করব। তাদেরকে তো বাংলাদেশের আমার মনে হয় সমস্ত গার্মেন্টস সব বন্ধ করে দিয়ে ওই কাপড়ই উৎপাদন করা দরকার। তো কাজে এইরকম একটা আনসাইন্টিফিক, অবৈজ্ঞানিক তত্ত্বের উপর ভিত্তি করে যদি আমরা মিডিয়াতে এটাকে গুরুত্ব দেই, তাহলে তাদের ওই যেটি আপনি বললেন একটা বাণিজ্যিক সুবিধা নেওয়ার চেষ্টা করবে। জি, আপনি যথার্থই বলেছেন। জি, করোনার শুরুতে বলা হয়েছিল যে আপনারা সাবান দিয়ে হাত ধুবেন, কিন্তু হ্যান্ড স্যানিটাইজারের সয়লাভ হয়ে গেল বাজার এবং লোকসান হয়ে গেল বা বাজারে পাওয়া গেল না। এমনকি বাংলাদেশে যে সকল কোম্পানি কোনোদিন হ্যান্ড স্যানিটাইজার তৈরি করতো না, তারাও হ্যান্ড স্যানিটাইজার তৈরি করলো। এখন বলা হয় যে শুধুমাত্র ডিটারজেন্ট দিয়ে 20 সেকেন্ড হাত ধোন তাহলেই হবে। তো কাজে এখানে বাণিজ্য থাকে, ওষুধের বাণিজ্য থাকে, অন্য প্রোডাক্টের বাণিজ্য থাকে, অবিজ্ঞান থাকে, অপবিজ্ঞান থাকে, সব কাজে আমাদের খুব খেয়াল রাখতে হবে। আপনি রোহিঙ্গা নিয়ে আমাদের আশঙ্কা পূর্বেও ছিল, এখনো আছে। ধরা পড়ার পরে আমরা খুবই উদ্বিগ্ন এবং আতঙ্কিত। তবে সেখানে নানা সরকারি সংস্থা, সেনাবাহিনী, বিদেশি সংস্থা আছে। আমরা আশা করব যে তারা ওই এলাকাটিকে রক্ষা করার জন্য যাবতীয় আয়োজন তারা করবেন। ইতিমধ্যে যে 3 জনকে চিহ্নিত করা হয়েছে তাদেরকে আইসোলেশনে নেওয়া হয়েছে, আরো কিছু আইসোলেশন নেওয়া হয়েছে। আমার ধারণা রোহিঙ্গারা যেহেতু সব একসঙ্গে থাকে, তাদেরকে নিয়ে পরিকল্পনা করাটা কম্পারেটিভলি সহজ, ছড়ানো যেমন সহজ। এটা তো ঢাকা শহরের মতো না যে মিরপুর লকডাউন করলেন তো বাসাবো লকডাউন করা গেল, বাসাবো করা গেল তো খিলগাঁও করা গেল না। কিন্তু ওইখানে যেহেতু একটা খুব শৃঙ্খলিত জায়গায় আছে, ওইখানে ম্যানেজমেন্টটা ভালো থাকলে পরে বিপদ এড়ানো সম্ভব। আর অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের যে রিপোর্ট, সেই রিপোর্টটি নিয়ে আমি বলি যে পৃথিবীতে এরকম রাইটস ধর্মী কিছু ওয়াচডগ অর্গানাইজেশন আছে, তারা যে কথাটি এটা তাদের বিবৃতি দিবে। আমাদের স্বাস্থ্য কাঠামো যে একদম আন্তর্জাতিক মানের তা তো না, কিন্তু তার মধ্যেও আমরা যতটুকু করছি এইটুকু স্বীকৃতি নিশ্চয়ই আমরা পাবো। কাজেই আমি প্রত্যাশা করবো যে আমাদের সরকার, আমাদের মন্ত্রণালয় সব রেখে এখন অ্যামনেস্টির বিবৃতির বিরুদ্ধে লড়াই করতে যাতে নেমে না যান। অ্যামনেস্টি তার বিবৃতি দিয়েছে, আমরা আমাদের কাজের মধ্য দিয়ে তার জবাব দিব যে হ্যাঁ আমাদের এই সামর্থ্যের মধ্যে আমরা এইটুকু করেছি, এইটুকুই যথেষ্ট। কিন্তু এখন দেখা যাবে যে আমাদের রাজনৈতিক নেতাদের, সরকারের কিছু মন্ত্রীর প্রবণতা আছে
কালকে একটা স্টেটমেন্ট দেওয়া হচ্ছে অ্যামনেস্টি বাতিল সংগঠন, অ্যামনেস্টি সরকার বিরোধী সংগঠন, এটা যাওয়া ঠিক হবে না। যে আমি যেটি মনে করি অ্যামনেস্টি তার মতো রিপোর্ট দিয়েছে, আমরা আমাদের সীমিত স্বাস্থ্য সুবিধার মধ্য দিয়ে যতটুকু পারি সেটুকু করার মধ্য দিয়ে তাদেরকে বলবো যে আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা করছি, তার মধ্যে দিয়ে আমরা চেষ্টা করছি। কাজে এমন না যে আমরা পৃথিবীর একেবারে 1 নম্বর স্বাস্থ্য অবকাঠামো নিয়ে আছি, এটাও না, আবার আমরা একেবারে শূন্যের কাঠামোতে নেমে গেছি সেটিও না। আমরা আমাদের সামর্থ্যের মধ্যে দিয়ে কাজটা করার চেষ্টা করছি। বুলবুল ভাই থাকুন আমাদের সঙ্গে, আমরা একটি বিরতিতে যাচ্ছি, একটি স্বল্প বিরতি, বিরতির পরে এসে আমরা আবারও আলোচনায় যুক্ত হব আপনার সঙ্গে এবং স্টুডিওতে আলোচনা করব। সেটি হচ্ছে যে প্লাজমা থেরাপির কথা শুনছিলাম এবং বিভিন্ন ওষুধ নিয়ে, রেমডেসিভির বলুন, ক্লোরোকুইন বলুন, বিভিন্ন ওষুধের সম্ভাবনা নিয়ে বিভিন্ন দেশে সেটি ব্যবহার হচ্ছে, প্রয়োগ হচ্ছে, আবার এটি নিয়ে তর্কও আছে। আমাদের দেশের অবস্থাটি একটু যদি বলেন, আর প্লাজমা থেরাপির কোন পর্যায়ে আমরা আছি, এটার যে প্লাজমা সংগ্রহের জন্য কিটের দরকার সেটি আমাদের আছে কিনা, থাকলে কি পরিমাণ আছে, একটু যদি প্রক্রিয়াটা। ধন্যবাদ আপনাকে। আসলে যদি আরো 2-3 বছর 2-3 মাস আগের দিকে অ্যানালাইজ করেন, তখন কিন্তু আমরা বলতাম করোনা কোনো চিকিৎসাই নাই, এটাই তো ছিল, তাই না? কোনো ভ্যাকসিন নাই, কোনো ওষুধপত্র নাই, সিমটোমেটিক্স, এগুলো কিন্তু আমরা বলতাম। তো যতদিন যাচ্ছে আমরা কিন্তু নতুন নতুন তথ্য জানছি। যেমন মেডিসিনের কথা বললেন, কিছুদিন আগে ছিল একটা মেডিসিন ইউজ করা হতো হাইড্রোক্সিক্লোরোকুইন উইথ এস্ট্রোমাইসিন, এটা ইউজ করা হতো। এটা যদিও করোনার ড্রাগ না, কিন্তু ইউজ করা হতো এবং করতেছে এখনো, অনেকে রেসপন্ড করছে। আরেকটা ড্রাগ যেটা পাওয়া যায়, যেটা জাপানিজ মেডিসিন, এটা ফেভিপিরাভির, এটাও তো একটা আশা আলো, আমাদের কিন্তু ইউজ করা হচ্ছে, অনেক দেশে ইউজ করে এটা সুফল পাওয়া যাচ্ছে। রেমডেসিভির যেটা লেটেস্ট ড্রাগ, এটা তো আমেরিকাতে ব্যবহার করছে এবং তারা বলছে এটা খুবই ইফেক্টিভ, অনেক কার্যকরী। বিশেষ করে এটা সবার জন্য ইউজ করা হয় না, ক্রিটিক্যালি ইল পেশেন্ট তাদের বেলায় যাদের হসপিটাল স্টে কম লাগে। এটা যদিও বলে যে কিওর যে খোটা করে তাও না, তবে তার লক্ষণ কমায়, ডিউরেশন কমায়, রোগীর এদের মাল্টিপ্লিকেশন কমায়, এগুলো বলে। তা আমাদের দেশে কিন্তু ডাক্তার চলে আসছে এবং আমরা খুব তাড়াতাড়ি হয়তো ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের এটা অ্যাপ্রুভাল পেলে কিন্তু ব্যবহার খুব তাড়াতাড়ি হয়তো চলে আসবে। তো সেগুলো তো একটা আগে তো বলতাম মেডিসিনে এখন কিছু পাচ্ছি। আর যেটা বলেন প্লাজমা থেরাপি, প্লাজমাটা হলো রক্তেরই একটা অংশ। তো এতে যারা একটা আক্রান্ত রোগী ভালো হয়ে গেছে, সুস্থ, ওনার বডিতে অ্যান্টিবডি ডেভেলপ, ওনার শরীরে অ্যান্টিবডি ডেভেলপ, তার যদি ব্লাড থেকে এই প্লাজমাটা কালেক্ট করে আক্রান্ত সিরিয়াস রোগীকে দেওয়া যায়, তাহলে দেখা যায় এটা রেসপন্ড করছে। পৃথিবীর অনেক দেশে কিন্তু এটা দিচ্ছে, ইন্ডিয়াতেও দিচ্ছে, সফল হচ্ছে তারা। এবং যেটা প্রবলেম যেটা হয়, যেমন আক্রান্ত ব্যক্তি ভালো হয়েছে, তার কিন্তু নিতে হবে, দিতে রাজি কিনা, ডোনারের কিন্তু প্রবলেম, ওটা রাজি কিনা, ওনার শরীরের অবস্থা কেমন, দিতে পারবে কিনা, দুর্বল কিনা, টায়ার্ড, কত রকমের ফ্যাক্টর কিন্তু জড়িত। জিনিসটা কিন্তু ইজি না, কারণ একটা মানুষের কাছ থেকে নিয়ে তারপর কিন্তু দিতে হবে। হ্যাঁ, এটা একটা ট্রিটমেন্ট, অনেক দেশে বলছে এটা একটা সুফল তারা পাচ্ছে আর কি। সুতরাং ড্রাগও কিছু আমাদের হাতে আছে, আমরা শুরু করছি এবং করবো দ্রুত আরো, যেটা যেমন রেমডেসিভির হয়তো আমি কয়েকদিনের মধ্যে কিন্তু চলে আসবে, এটা পারমিশন দিলেই চলে আসবে, এটা ইউজ করবো। প্লাস প্লাজমাও তো ট্রাই করতে হবে, আমাদের যতটুকু সম্ভব আমাদের চেষ্টা করতেই হবে আর কি, কারণ এটা অনেক দেশে এর সুফল তো পাচ্ছে, সুতরাং আমরাও তো ওই চেষ্টাটা করতেই হবে। আচ্ছা, আরেকটি জায়গায় আমাদের কিছুটা বেড়েছে, এটি কতটা কাঙ্ক্ষিত মাত্রায়, যে নমুনা পরীক্ষার ক্ষেত্রে বলা হচ্ছিল 10,000, কেউ বলছিলেন 15,000, কেউ বলছিলেন 20,000 হলে হয়তো আমরা বুঝতে পারবো ভয়াবহতা কতটা। এখন বোধহয় 7,000-কে অতিক্রম করেছে, 7,300 কতটি হয়েছে। তার ভিত্তিতেই তো আমরা গত 24 ঘন্টায় যেটি জানি যে আপনার 1,041 জন শনাক্ত হয়েছে এবং 14 জন মৃত পাওয়া গেছে। এছাড়া উপসর্গের মৃত্যু আছে, এটি নিয়েও তো একটি রিপোর্ট আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকে জেনোসাইড থেকে করা হয়েছে, তারা বলছেন 929টি। পরীক্ষার ক্ষেত্রে যেটি বুথ স্থাপন করা হচ্ছে, প্রায় 1,000-এর মতো করা হবে। ইতিমধ্যে ব্র্যাক বসিয়েছে বেশ কিছু, ওভাল গ্রুপ বসিয়েছে 8টি। 1,000 কি সুবিধা হবে এবং সেখানে কতটা অ্যাকিউরেসি মেনটেন করে আমরা, এটা তো একটা কথা খুব ইম্পর্টেন্ট। কথাটা হলো যে আমাদের বুথ বেশি দরকার, এটা কিন্তু ঠিক, যা আছে সাফিসিয়েন্ট তো না। আমরা যেমন এই যে 6,000 ম্যাক্সিমাম 7,000 কষ্ট করছি, এর দ্বারা কিন্তু দেশের রিয়েল পিকচার তোমরা পাবো না, পুরো দেশের চিত্র কিন্তু এতে মিন করে না। আমরা 7,000 করলে আমাদের কয়েকজন ধরা পড়ছে, এটা তো ঠিক। এখন অবশ্যই বুথ বাড়ানো দরকার, তবে যেমন বুথে কয়েকটা কারণে বাড়া দরকার। যেমন যে কারণে এখন তো 37টা হয়তো হয়ে গেছে, তারপরে যেখানে যেন কি ভিড়, ঘাড়ের উপরে ঘাড় দিয়ে মানুষ লাইনে দাঁড়াচ্ছে, এটা তো আরো ডেঞ্জারাস। বিশেষ করে যারা বয়স্ক, বাচ্চা, ভদ্র মহিলা, তারা তো লাইনে দাঁড়ায় টায়ার্ড হয়ে যাচ্ছে। আবার লাইনে দাঁড়ায় হয়তো 2-3 হাজার দাঁড়াইছে, আর 300-400 করে বলে আজকে আর হয় না, কালকে আসে, এগুলো কিন্তু হচ্ছে। সবচেয়ে ডেঞ্জারাস এই যে লাইন ঘাড়ে উপরে ঘাড়ে গা লেগা দাঁড়াচ্ছেন লাইনে, প্রায় দেখা যায় ডিস্টেন্স কিন্তু মেনটেন হচ্ছে। আপনি জানেন না সামনে বা পিছনে কে আক্রান্ত, বা আমার মধ্যে আজকে না আমিও ছড়াইতে পারি, বা ওদের মাধ্যমে কিন্তু আমার আসতে পারে, আমি আবার রিটার্ন নিয়ে ঘরে যাব, আমার ছেলে মেয়ে পোলাপান মানে আছে তো পরিবার আবার ছড়াই, এটাও কিন্তু ভয়াবহ। সেই জন্য বুথ কিন্তু বাড়ানোর দরকার। তবে আমাদের একটু খেয়াল রাখতে হবে,
এটা যেন মানসম্মত হয়, জি। কার্যকরী হয়। কারণ ফলস পজিটিভ, ফলস নেগেটিভ এগুলো তো অনেক কিছু অনেক আছে। কিছুই হচ্ছে। যদি কালেকশন সুন্দরভাবে না হয়, চেইন মেনটেন না করা যদি হয়, মেনটেন না করে এবং জি। টেস্ট যদি ভালোভাবে না না করা হয়, হয়, তাহলে তাহলে তো কি? আমাদের মানে হিতে বিপরীত তো সেটাই। হতে পারে। এরপর- হয়তো নাই নেগেটিভ মানে পজিটিভ দিলে আবার রিয়েলি আছে, জি। নেগেটিভ এরকম তো হইতো, ফল পজিটিভ হইতো, কিছু কিছু আছে। তারপরে যদি এগুলো মানসম্মত না হয়, তাহলে কিন্তু এটা আমাদের জন্য ভয়াবহ হতে পারে। সুতরাং বাড়ানো দরকার, এটাও সত্য, কিন্তু খেয়াল রাখতে হবে যেটা আপনি বলেন, দক্ষ হাতে যেন এটা হয়, আবার যেন মানসম্মত হয়, ম্যান পাওয়ার এরকম থাকে, ভালো টেকনিশিয়ান দেওয়া হয়, ভালোভাবে করা হয়। এই ব্যাপারে কিন্তু একটু যত্নবান যেন হইতেই হবে, নাহলে কিন্তু এটা আবার অন্য খারাপও হয়ে যেতে পারে। জি। বুলবুল ভাই, আপনার কাছে আমার একটি প্রশ্ন, যে জায়গায় অধ্যাপক আব্দুল্লাহ বলছিলেন সেখান থেকে শুনতে চাই। আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের ব্যাংকিং ব্যবস্থায় অনেকগুলো মানে আদেশ জারি করা হয়েছে, তার ভিত্তিতে বিভিন্ন শাখা ব্যাংকের সপ্তাহে 2 দিন করে খোলা থাকছে শাখাগুলো, এবং সেখানে ভয়াবহ চিত্র, সামাজিক দূরত্বের বালাই মাত্র সেখানে নেই। ব্যাংকের ভেতরে প্রবেশ করলে হয়তো কিছুটা স্বস্তির পরিবেশ আছে, কিন্তু রাস্তায় মানুষ শুনতে পারেন দাঁড়িয়ে, আমার নাম? জি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, বলেন। জি, ব্যাংকগুলোতে যেটি করা হয়েছে 2 দিন খোলা রাখার কারণে ব্যাপক ভিড়, সঞ্চয়পত্র ভাঙানোর জন্য, টাকা জমা দেয়া, টাকা উঠানো ইত্যাদি অনেক কারণে রাস্তায় লাইন ধরে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে মানুষরা ব্যাংকে যাচ্ছেন। সেখানে সামাজিক দূরত্ব বা শারীরিক দূরত্ব বিন্দুমাত্র পরিপালিত হচ্ছে না। বাজারের ক্ষেত্রেও একই বিষয়। সম্ভবত একটি ঘোষণা দেখেছি, এটি কতটা সত্য আমি নিশ্চিত করতে পারছি না, যে আজকে থেকে মানে রাত পোহালে 6টা থেকে 12টা পর্যন্ত বাজার খোলা থাকবে বা উন্মুক্ত স্থানে বাজার হবে। এটি অনেক আগে মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন, কিন্তু এটি আমরা অনুসরণ করতে পারিনি। কি করণীয় এই জায়গাটিতে? আপনি দেখেন, সেদিন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী একটা চমৎকার কথা বলেছেন, যে আপনি যদি নিজে জেনে বুঝে আগুনে ঝাঁপ দেন বা নদীতে ঝাঁপ দেন, আমরা আপনাকে কিভাবে রক্ষা করব? এই যে বাজার আপনি খোলা রাখবেন, আপনি ব্যাংক খোলা রাখবেন, ব্যাংক তো মানুষ প্রয়োজনের জন্য যায়, তাদের প্রয়োজন আছে বলেই তো যায়। কাজে সেইখানে আমি জানি না স্বাস্থ্যবিধি কিভাবে রক্ষা করা যাবে, কিন্তু যদি ব্যাংকগুলো তারা একটু ডিসিপ্লিন দেয়, যে সঞ্চয়পত্রের জন্য 2 ঘন্টা বা 6 ঘন্টা, বা একদিন সঞ্চয়পত্র, একদিন নর্মাল ব্যাংকিং এর জন্য 2 ঘন্টা 3 ঘন্টা, এইভাবে যদি সুবিধাগুলি তৈরি করে, তাহলে হয়তো গ্রাহকরা জানবে আজকে রোববার এবং সোমবার হচ্ছে সঞ্চয়পত্র, এই 2 দিন শুধুমাত্র সঞ্চয়পত্র গেল, মঙ্গলবার বুধবার হচ্ছে অন্য সার্ভিস, আর টাকা তোলা এবং টাকা জমা তো এটা প্রতিদিন রাখতেই হবে। কাজে এটি যারা কাজ করেন তাদের সঙ্গে আলোচনা করে তাদের কনভেনিয়েন্ট অনুযায়ী এটা করতে হবে। কিন্তু শাখা তো খোলা 2 রাখা নম্বর হচ্ছে 2 যেটি দিন করে হচ্ছে, বুলবুল ভাই। আপনি জি না, আমি জানি, আমি নিজেও ব্যাংকে গিয়েছিলাম, আমাকেও প্রায় 1.5 ঘন্টা রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয়েছে। আপনি আরেকটি যেটি আপনি বললেন, এই যে ঈদের শপিং মলগুলি বন্ধ, আবার কিছু খোলা, আমি একটু বিনয়ের সঙ্গে বলতে চাই, এটি কিন্তু এক ধরনের প্রতিদ্বন্দ্বিতা তৈরি হয়েছে, যে এখন যেহেতু বড় মলগুলি বন্ধ, আমরা বেশি ব্যবসা করব, এই জন্য এই ঝুঁকি নিয়ে অনেকগুলি দোকান খোলা হয়েছে। আমি নাম বলতে চাই না, বনে দিয়ে একটি জায়গা মানে অনলাইনের নামে আরং এর মতো প্রতিষ্ঠান খোলা। কেন আরং এর মতো প্রতিষ্ঠান? তারা বলেছে যে তাদের ব্যাকওয়ার্ড লিঙ্কেজে যে সাধারণ উৎপাদনকারী আছে তাদের সহায়তার জন্য এটা খোলা হয়েছে। আরং ব্র্যাকের মতো একটা বড় প্রতিষ্ঠান, তাদেরকে পোশাক বিক্রি করে তাদের এই ব্যাকওয়ার্ড লিঙ্কেজের উৎপাদনকারীদেরকে সহায়তা দিতে হবে? আরং কেন? এবং আরঙ্গে যাচ্ছে যারা, তারা সবাই মধ্যবিত্ত লোক, তাদেরকে কোন তারাই তো সচেতন, জাতিকে জ্ঞান দেন। ওইখানে যে পুরুষ মহিলারা যাচ্ছেন, তারা সমাজের কোন শ্রেণীর মানুষ? তারা তো ওই যে তারা তো কারণ বাজারে যারা ভিড় করছে তারা না, তারা বাসাবুর বাজারে যারা ভিড় করছে তারা না, তারা সমাজের সবচেয়ে উচ্চবিত্ত, মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত। তো আপনি কাদেরকে কি শেখাবেন? কাজে এই যে আপনি বাসাবির মতো দোকান খোলা রাখা হচ্ছে, এই বাসাবির কাস্টমার কারা? কাজে আপনি দেখেন যে উন্মাদ কিন্তু মধ্যবিত্ত। ঈদের জামাত হবে কি হবে না, ঈদের নামাজ পড়ে, সৌদি আরবের মতো জায়গায় ঈদের দিন কারফিউ দেওয়া হবে, আমাদের ঈদের জামা কিনতেই হবে। ঈদের ফ্যাশনের বিজ্ঞাপন পত্রিকায় শুরু হয়ে গেছে। তো কাজেই গোটা জাতি যদি উন্মাদ হয়ে যায় আত্মহত্যা করার জন্য, সেটা শুধুমাত্র পত্রিকায় নোটিশ দিয়ে আপনি সমর্থন করতে পারবেন সবশেষ করে। কাজে সেক্ষেত্রে আমি মনে করি যে সামাজিক সংগঠন, এলাকাবাসী, এবং সে যেমন গুলশান সোসাইটি যদি মনে করে যে তাদের এলাকার দায়িত্বটা তারা গ্রহণ করবে, বাড়িধারা সোসাইটির দায়িত্বটা যদি তারা গ্রহণ করবে, কারণ বাজার এলাকার দায়িত্ব ওয়ার্ড কমিশনার যদি সেখানকার লোকজনকে নিয়ে বলে তাদের এলাকার দায়িত্ব গ্রহণ করবে, সেটি একটা সহায়তা। তাহলে শুধুমাত্র সেনাবাহিনী দিয়ে, শুধুমাত্র পুলিশ দিয়ে, শুধুমাত্র ডাক্তারি ঘোষণা দিয়ে এটিকে মোকাবেলা করা সম্ভব বলে আমার মনে হয় না। আর তবে আমি যেটি মনে করি যে একটা বড় অংশ সচেতন আছে, সেই
তারা তারা বা মাঠে আছে এবং তারা সামাজিক দায়িত্ব পালন করছেন। মিডিয়া এখানে খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে। আমরা আমাদের কথাগুলি বলতেই থাকবো। জি। এরপরেও যারা স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষায় আগুনে ঝাঁক দেবেন, নদীতে ঝাঁপ দিবেন, তাদের মধ্যে ফেরানোর দায়িত্ব কেউ নিতে পারবে না। জি, বুলবুল ভাই আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমরা স্টুডিওতে ফিরবো এবং সেখান থেকে আলোচনা আজকে ইতি টানতে চাই। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। জি, ইকবাল ভাই আপনার কাছে একটি বিষয়ে জানতে চাই। আপনি জানেন যে গতকালকে মাননীয় প্রধানমন্ত্রী 2,500 টাকা করে নগদ 50 লাখ পরিবারকে একটি নগদ টাকা তিনি কর্মসূচি উদ্বোধন করেছেন। এটিকে বলা হচ্ছে মাইলফলক কর্মসূচি এই কারণেই যে বাংলাদেশে ইতিপূর্বে সাধারণ মানুষকে বা যারা অভাবী, যাদের প্রয়োজন এই ধরনের মানুষের কাছে এই ধরনের মাইলফলক কর্মসূচির সূচনা হয়নি। এটি প্রথম করা হয়েছে এবং গ্রাম শহর নির্বিশেষে এই তালিকাটি করা হয়েছে। এবং মাননীয় প্রধানমন্ত্রী আরেকটি কথা বলেছেন যে ঈদ উপলক্ষে ইমাম মুয়াজ্জিনদেরকেও, দেশের সকল ইমাম মুয়াজ্জিনকে তিনি ঈদ উপহার দিতে চান। এটিকে যদি ছোট্ট করে 2 মিনিটে আমাকে একটি কথা হলো যে আজকে মাননীয় প্রধানমন্ত্রী একমাত্র সরকার প্রধান হিসেবে নয়, তিনি একজন দেশের রাজনীতিবিদ হিসাবে এই করোনা পরিস্থিতিতে মনে হচ্ছে যেন তিনি বোধহয় সারাক্ষণ কিভাবে জনগণকে রক্ষা করবেন, দেশের মানুষকে কিভাবে করোনা পরিস্থিতির থেকে উত্তরণের দিকে নিয়ে যাবেন, সেই প্রোগ্রামগুলো তিনি একের পর এক ঘোষণা করছেন। এবং এই কর্মসূচি কতটা কার্যকর হবে বলে আপনি মনে করেন? প্রথম প্রশ্ন হলো কতটা সঠিকভাবে প্রাপকের উপকারভোগীর কাছে পৌঁছাবে? আমি ধরে নিচ্ছি যে হয়তো অনেক কারণের জন্য অ্যাডমিনিস্ট্রেটিভ কিছু দুর্বলতা বা আমাদের মানে মাঝখানের যে কিছু মানে সংস্থাগুলো থাকবে তাদের কিছু দুর্বলতার কারণের জন্য হয়তো পৌঁছাবে না। কিন্তু তারপরেও ধরুন এই যে উনি 2,500 টাকা করে দিচ্ছেন, প্রায় কত 50 লাখ পরিবারের মধ্যে 2-1 লাখ যদি নাও পৌঁছায়, তারপরেও তো ধরুন আপনার 45 লক্ষ, 48 লক্ষ, 49 লক্ষ যারা পাবে, প্রযুক্তিগতভাবে তাদের কাছে পৌঁছাবে, যারা পাবে তাদের কথা চিন্তা করে দেখুন। তারা তো এই সুযোগটা এর আগে কখনো তাদের কাছে আসেনি। তাই আমরা প্রথমেই কেন চিন্তা করি যে পাবে কি না? প্রথমে বলতে হবে যে এই যে চিন্তা করেছেন উনি, যে একেবারে তৃণমূল যাদের কিছুই নাই তাদেরকে 2,500 টাকা করে দেওয়া হবে, এটা আমি মনে করি যেটা আপনি বলেছেন যে তিনি যেহেতু সরকার প্রধান হিসাবেও নয়, দেশের একজন বৃহত্তম রাজনৈতিক দলের তিনি নেত্রী, এবং এই কথাটা তিনি বিবেচনা করেছেন, এটাই হলো প্রথম আমাদের আনতে হবে। এবং আজকে আমি মনে করি যে যেহেতু তিনি সহৃদয়তা, আন্তরিকতা দেখাচ্ছেন, এখন প্রয়োজন হবে তার অ্যাডমিনিস্ট্রেশন এবং জনগণের এখানে সহযোগিতা করা, যেন এই টাকাগুলো যাদের জন্য তারা যেন সত্যিকারভাবে পায়। কারণ প্রধানমন্ত্রী তো নিজে গিয়ে পৌঁছে দিতে পারবেন না। তিনি ঘোষণা করেছেন। আরেকটি কথা দেখুন যে আমরা এই করোনা পরিস্থিতির আগে আমাদের ইকোনমি যেভাবে উঠছিল, দুর্ভাগ্যের বিষয় জাতি হিসাবে আমাদের যে এই করোনা আমাদেরকে হঠাৎ করে একটা আঘাত আনলো। আজকে ইকোনমি আমাদের যেখানে আমরা 8-এর উপরে ছিলাম, আজকে সেখানে নেমে আসতে হচ্ছে। সাধারণ মানুষ অনিশ্চয়তার মধ্যে চলে যাচ্ছে, ইকোনমি মুখ থুবড়ে পড়ছে। এটা কিন্তু আমাদের জন্য একটা দুর্ভাগ্যের বিষয়, বড় চ্যালেঞ্জের বিষয়। তবে একটি কথা যে এই দুর্ভাগ্য শুধু আমাদের নয়, সারা বিশ্বব্যাপী হচ্ছে। এবং সেখানে অন্তত প্রধানমন্ত্রী যে বসে নেই, এটা হলো সবচেয়ে বড় সাহসের বিষয় এবং বড় আপনার উৎসাহের বিষয়। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা শেষের দিকে একেবারে চলে এসেছি। আপনার কাছে জানতে চাই, আমার মূল প্রশ্নটি হচ্ছে সামনে কি অপেক্ষা করছে, যেটি নিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম। তার আগে আমি 2 মন্ত্রীর 3টি কথা আপনাকে শোনাতে চাই। স্বাস্থ্যমন্ত্রী 2টো কথা বলেছেন। আক্রান্ত কিছুটা বাড়লেও ক্ষতি বেশি হবে না, একটি বক্তব্য। আবার বলেছেন করোনা ভাইরাস বাংলাদেশে তেমন মৃত্যু ঘটাচ্ছে না, এটিও স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্য। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান বলেছেন দেশের সংক্রমণ ও মৃত্যুর হার অনেক কম। এই 3টি আলোচনা আর আপনি যা জানেন, আমরা যা দেখছি, যা শুনছি, তার প্রেক্ষিতে সামনে কি অপেক্ষা করছে?
না, ধন্যবাদ আপনাকে। আসলে তো যেটা আমার যেটা ভয় হচ্ছে সেটা হলো যে লকডাউনের নামে যেটা আমরা করছি, লকডাউন তো মেনটেন হচ্ছে না। একসময় আমিও বলতাম যে লকডাউন মেনটেন করে যদি মানুষ মেনটেন করতে পারে পুরোপুরি, তাহলে হয়তো মে মাসের মধ্যে হয়তো আমরা করোনা থেকে অন্তত টোটালি না গেলেও অনেকটা ঝুঁকিটা হয়তো কমে আসার সম্ভাবনা ছিল। তো ইতিমধ্যে মানুষ তো লকডাউনের নামে তো অলরেডি আপনার শুনলেন যা মানে মানুষ তো আর লকডাউন মানছে না, কেউ বলতে পারেন, কেউ না, সমাজের একটা বিশাল অংশ কিন্তু মানছে না। তাতে তো আমরা ঝুঁকির মধ্যে পড়ে যাচ্ছি। তবে এই কথা সহ্য যে দিন দিন বাড়তেছে, যদি এইভাবে বাড়তেই থাকে তাহলে তো আমরা আরও ঝুঁকির মধ্যে পড়ে যাবো আর কি। সেজন্য আমি বিভিন্ন সময় কিন্তু বলেও আসছি, যেহেতু লকডাউন একটু শিথিল হয়ে গেছে, শিথিলের সুযোগ নিয়ে অনেক কিন্তু এর বেপরোয়াভাবে যা হয়ে যায়, শুধুমাত্র পরিবহনের কিছু গাড়ি চলা বাদ, সবই তো চলছে আর কি। এখন যদি বাড়তেই থাকে তখন আগামী কয়েকদিনের মধ্যে এটা বুঝতে পারবো, হয়তো সপ্তাহ যদি এরকম আরও বাড়তে থাকে বা ডাবল হয়ে যায়, ট্রিপল হয়ে যায়, তাহলে আমার তো মনে হয় তাড়াতাড়ি ঈদের লকডাউন। ছুটিতে যে সরকারি কর্মচারীরা কোথাও যেতে পারবেন না এবং ব্যক্তিগত গাড়ি চলাচল করবে না, এটিকে আপনি কি না, সেটা তো গভর্নমেন্ট নির্দেশনা দিচ্ছে, কিন্তু আমাদের তো মানতে হবে। বাস্তবায়নটি। নাগরিক দায়িত্বটা আমার নিজের। তো জনগণ যদি সচেতন না হয়, আমি যদি আমার দায়িত্ব না পালন না করি, আমি যদি নিজেকে একেবারে যা খুশি তাই করতে থাকি, তাহলে তো আমাকে তো খেয়াল রাখতে, আমাকেও বাঁচতে হবে, আমি তো অন্যকেও তো বাঁচাবো। এরকম যদি উদ্দেশ্য না থাকে তাহলে তো এটা ব্যাপক হয়ে যাবে। তো ভয় তো আমাদের আছে এটা। সুতরাং যেটা বললেন, আমরা কিন্তু ঝুঁকিমুক্ত না। মাননীয় মন্ত্রী যেটা বলছেন হয়তো বলতে পারেন যে এখন একটু কম আছে, অন্যের সঙ্গে তুলনা করে, আমেরিকার সঙ্গে তুলনা করেন, হাজার হাজার লোক মারাচ্ছে, অনেক আক্রান্ত, ইউরোপেও তাই, সেই হিসেবে হয়তো বা কম আছে, কিন্তু এটা তো আত্মতুষ্টির মতো কিন্তু আমি মনে করি না। এটাকে যদি তৃপ্তির ঢেকুর তুলতেই থাকেন, ভিয়েতনাম, তাইওয়ান এবং থাইল্যান্ড এদের সঙ্গে তুলনা করলে তো আবার তাহলে তো মুশকিল হবে, তাই তো? কিন্তু আমরা তো ঝুঁকিমুক্ত নই। আমি তো একবার গ্যারান্টি দিয়ে বলতে পারবো না যে আমরা আমাদের কিছুই হবে না, ভালো আছি বলে যে হইতে পারবে তা তো না। কারণ করোনা তো অলরেডি বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে সারা বছরই এতে হইতেও পারে আর কি। সুতরাং আমাদেরকে কিন্তু ঝুঁকি মোকাবেলা করেই চলতে হবে। তার চেয়েও জরুরি জনগণ যেন সচেতন হয়, স্বাস্থ্য বিধি আমাকে মেনে চলতেই হবে। আমরা চেষ্টা করব ঘরে থাকতে, ফিজিক্যাল ডিস্টেন্স মেনটেন করব, নেহাত প্রয়োজন ছাড়া বাইরে যাব না। বাইরে গেলেও শুধু কাজের জন্য করে দ্রুত যেন ঘরে ফিরে আসি, এই বসে ঘোরাফেরা করব, যেখানে সেখানে এটা কিন্তু খেয়াল রাখতে হবে আর কি। এগুলো যদি আমরা না করি তাহলে তো আমাদের আরো ঝুঁকির মধ্যে পড়ে যাবো। আমি একটি যোগ করতে চাই, সেটা হলো আপনি প্রথমে বলছিলেন যে এটা একটা যুদ্ধে অবতীর্ণ হলে পরে আমি গুলি খাবো না, কোনো সৈনিক কি সেটা বলতে পারবে? বা কোনো সেনা প্রধান বলতে পারবে যে তোমরা যাবে, কেউ মারা যাবে না, কিন্তু সতর্কতার সঙ্গে না, তবে তোমরা সতর্কতা। এখানেও যেটা হচ্ছে আপনি জীবন বাঁচানোর জন্য পদক্ষেপ, আবার জীবিকার জন্য আজকে এই খুলে দেওয়া হচ্ছে, এটাও কিন্তু একটা বাস্তবতা। আপনাকে এখানে ঝুঁকি নিতেই হবে, তবে সবচেয়ে বড় জিনিসটি যেটা হলো যে সচেতনতা। তবে সচেতনতার অভাব আমাদের আছে, এটা কিন্তু এটা বাস্তবতা। এটা মেনে নিয়ে আজকে ঝুঁকি ছাড়া আপনি এই ইকোনমি খুলতে পারবেন। জি, আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সময় দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের বিষয় ছিল করোনা যুদ্ধ, সামনে কি অপেক্ষা করছে। আলোচনা শুরু করেছিলাম দুটো আশাবাদ দিয়ে। একটি আশাবাদ নিয়ে তো একটু বিতর্ক, নিশ্চয়ই এটি আমরাও চাই যে বিতর্ক, বিভ্রান্তি, আলোচনা এবং পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে প্রমাণিত হোক। শেষও করতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী একটি কথা বলেছেন গতকালকে। তিনি বলেছেন যে শিথিলতার জন্য সংক্রমণ বাড়লেও নিয়ন্ত্রণে আনতে পারবো। এটি তার আশাবাদের কথা, এটি তার ব্যক্তিগত দৃঢ়তার কথা। লাটাই তার হাতে আছে, নেতৃত্ব তার হাতে। তিনি নিশ্চয়ই ভেবে রেখেছেন কি করতে হবে। তবে যে কথাটি আমাদের আজকের আলোচকরা বললেন, প্রতিনিয়ত আমরা এই কথাগুলো বলছি যে আমাদের সচেতনতার কোনো বিকল্প নেই। আমরা যদি আমাদেরকে সহযোগিতা করি, সরকারের যে সমস্ত নিয়ম নীতি বিধিনিষেধ এগুলো আমাদেরকে সুফল দেবে, এ বিষয়ে কোনো ব্যত্যয় ঘটবে না। আপনারা সবাই ভালো থাকুন। সম্মানিত আলোচকরা যা বলেছেন, যে পরামর্শগুলো সরকার যেগুলো প্রচার করছে, আসুন এগুলো আমরা মেনে চলি, সকলে মিলে আমরা ভালো থাকি।